বন্ধ ঘরের দ্বার, ভিতরে সব বাতিগুলো নেভানো, ঘরে থাকা তিনটে জানলার দুইটো পর্দা নিয়ে আটকানো, শুধুমাত্র পূর্বের জানলাটা খোলা। সেখান দিয়ে চাঁদের মৃদু আলোয় ঘরের মাঝভাগ আবসার স্পষ্ট। সেই আলো দেখা যাচ্ছে একটা মেলি অবয়ব এলোমেলো হয়ে নিচে উপুড় হয়ে আছে। কিছু সময় পর তার পিঠের দিকটা কেঁপে কেঁপে উঠল। অনেকক্ষণ এইভাবে থাকার পর মেয়েটা কিছুটা ধাতস্থ হলো। কর্ণমতে নিজেকে সামলিয়ে মেয়েটি ধীরে ধীরে খাটের সাথে হেলান দিয়ে বসে, পূর্বের জানলার দিকে মুখ করে। জ্যোৎস্নার আলোয় মেয়েটার মুখ স্পষ্ট হয়, টানা টানা চোখ যেন অসীম মায়ার সমাহার। কিন্তু এখন চোখ দুটোতে মায়া নেই, মুগ্ধতা নেই, রয়েছে কিছু না পাওয়ার তীব্র যন্ত্রণা। মেয়েটি চোখ মুছে চাঁদের দিকে বোবা দৃষ্টিতে চায়। চেয়ে থাকতে থাকতে মেয়েটি আবার দু হাতে মুখ ঢেকে টুকরে ওঠে। কেন আল্লাহ, কেন আমার মধ্যে, কেন এমন অন্যায় অনুভূতি দিলেন? আমি আর পারছি না আল্লাহ, আর পারছি না। মন মস্তিষ্কের যুদ্ধে আমি শেষ হয়ে যাচ্ছি। আমাকে পথ দেখাও আল্লাহ, পথ দেখাও। আমি যে চেয়েও মানুষটার উপর আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। অন্যায় জেনেও মন বারংবার তার চিন্তায় মগ্ন হতে চায়, কিন্তু উপরওয়ালা, আমি তো তাকে পাবো না। তবে কেন আমার অনুভূতিরা এমন ছন্নছাড়া হয়ে উঠেছে? কেন? তাকে চাওয়া যে পাপ। সব কিছু জেনেও কেন দিন দিন আমার ভালোবাসার মাত্রা বেড়ে যাচ্ছে আল্লাহ? কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আবারও হাবল তাবল বকতে বকতে মেয়েটি ওভাবে ঘুমিয়ে পড়ল। সকালে ঝলমলে রোদ জানলা ভেদ করে তানিশার মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে, যার কারণে সে ঘুমের মাঝে চোখ মুখ বারবার কুঁচকে ফেলছে। হঠাৎ বিকট শব্দে তার ঘুমের চোট কেটে গেল। কে যেন দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘরের দরজা ধাকাচ্ছে। বাহিরের ব্যক্তির হাবভাব এমন যে যদি এখনই দরজাটা না খোলা হয় তাহলে সে দরজা ভেঙে ভিতরে চলে আসবে। সে চটজলদি উঠতে গিয়ে কিসের সাথে যেন বাড়ি খায়, যার দরুন মাথায় কিছুটা ব্যথাও পায়। কিসের সাথে বাড়ি খেলো তা দেখতে গিয়ে সে তার আশেপাশে চোখ বোলায়। খাটের নিচে নিজেকে দেখে তার গতকাল রাতের কথা মনে পড়ে। আবার তার বুক ভারী হয়ে আসে। অনুভূতিরা সব দলনা পাকিয়ে গলার কাছে জমা হতে শুরু করে। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে গাল ভেজে। কিন্তু তার অনুভূতিরা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। তার আগে দরজাটা আবার তুমুল বেগে শব্দ করছে। তানিশা দু হাতে চোখ মুছে নিজেকে কোনো মতো ঠিক করে দ্রুত দরজা খুলে দিল। কি মহারানী, আপনার ঘুম ভাঙলো? আমি তো আরো ভাবলাম বুলডোজার এনে দরজা ভেঙে এরপর আপনাকে ঘুম থেকে তুলতে হবে। মায়ের রণচণ্ডীর রূপ দেখে তানিশা ভড়কে যায়। ছোটবেলা থেকেই সে তার মাকে প্রচন্ড ভয় পায়। মায়ের অত্যাধিক গম্ভীরতা আর শাসনের কারণে হয়তো ভয় পায়। তানিশা তার ঠোঁটের মাঝখানে হালকা ফেক হাসি শ্বাস ছাড়ে। এরপর গলার স্বর যথাসম্ভব খাটো করে উত্তর দেয়। আসলে আম্মু, কাল রাতে একটু বেশিক্ষণ জেগে পড়তে হয়েছিল তো, তাই উঠতে দেরি হয়ে গেল। মিসেস রক্সানা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পর্যবেক্ষণ করেন, এরপর নিজের স্বভাবসুলভ গম্ভীরতা বজায় রেখে বললেন। আজই প্রথম, আর আজই কিন্তু শেষ। এরপর থেকে যেন তোমাকে এত বেলা করে ঘুমাতে না দেখি। আর তোমাকে বলেছি না যে বেশি রাত না জাগতে? তুমি জানো না রাত জেগে পড়া আমার একদমই পছন্দ নয়। দেখলে তো, এক রাত জেগে পড়েছো, তাতেই সব নামাজ কালাম হয়ে গেল। আর যেন না দেখি রাত জাগতে। যদি বেশি পড়ার দরকার হয় তাহলে ফজরের নামাজ পড়তে বসবে, কিন্তু রাত জেগে পড়বে না, বুঝলে? জি আম্মু, আর হবে না এমন। হুম, জলদি ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসো, টেবিলে নাস্তা দিয়েছি। আমাকে আবার ফোয়াদাকে নিতে যেতে হবে। বলে তিনি চলে গেলেন। মা যেতেই তানিশা জোরে দম ছাড়লো। এরপর জলদি ঘরে ঢুকে ব্যাক সাইডের ঘড়িটা চোখ বোলালো। আর এতেই তার চোখ চড়ক গজ। ইয়াল্লাহ, 10টা বাজে! এর জন্যই তো আম্মু এত চেতেছে। না বাবা, আর দেরি করা যাবে না। দেখা যাবে যেই ঝড় কিছুক্ষণ আগে শুধু ধুলো হয়ে উড়ে গেল, তা আবার তাণ্ডব লীলা হয়ে আমার উপরে আছড়ে পড়বে। সে মতো 5 মিনিটের মাঝে ফ্রেশ হয়ে টেবিলে গেল। টেবিলে সুন্দর করে পরোটা ডিম ভাজা রাখা। সে চেয়ে চুপচাপ খেয়ে নিল।
তানিশা আলম মিরপুরের এক স্বনামধন্য কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের অধ্যয়নরত। মা মিসেস রক্সানা গৃহিণী, বাবা মিস্টার খোরশেদ ট্রাভেল এজেন্সিতে উচ্চপদে চাকরিত। আর একমাত্র ভাই ফুয়াদ, যে সবে ক্লাস পড়ে পড়ে। এই তিনজনকে ঘিরেই তানিশার ছোট্ট পৃথিবী। সে অনেক বাঁচালো না, আবার চুপচাপও না, মধ্য শ্রেণীর। বিকেলে বেঁচে গিয়ে তানিশার মনটা আরো খারাপ হয়ে যায়। ভেবেছিল কাল রাতের ঘটনা তার প্রিয় প্রাণ বান্ধবীকে মানে নাসিফাকে বলবে, কারণ ওই একটা মেয়ে সব জানে আর তাকে সাপোর্ট করে। কিন্তু আজকের বিছুটা আসেইনি, তাই সে মুখ ভার করে সবগুলো ক্লাস শেষ করলো। ব্যাচের পর আর্ট ক্লাস ছিল, কিন্তু আর সে যাবে না বলে ঠিক করলো। কিন্তু এখন বাড়ি গেলে মাকে তার হাজারটা প্রশ্নের জবাব দিতে হবে। তাই সে ভাবলো আজকে না হয় ব্যস্ত শহরের ফুটপাতে ধরে হাঁটা যাক, আর হেঁটে গেলেও সময় পেরিয়ে যাবে। তাই সে গাড়ি লেন থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষদের দেখছে তানিশা, কত কঠিন তাদের জীবন, কত কষ্ট করে তাদের সবাইকে জীবন সংগ্রামে যুদ্ধ চালাতে হয়। না জানি জীবনে কত ত্যাগ করতে হয়েছে তাদের। ত্যাগের কথা মনে হতেই তানিশার হাড় হয়ে যায়। তার জীবনের হঠাৎ পরিবর্তনের কথা ভাবতে থাকে সে। এইরকম তো এক পড়ন্ত বিকালে তার মনে এক ধরনের দম বন্ধ করে অনুভূতির সৃষ্টি হয়েছিল, যা আজও আছে এবং দিন দিন বেড়েই চলেছে। মনের মানুষটাকে তো বিকেলের এই সময়টাতেই ভালো লেগেছিল তার। সারাদিনের কর্মে ক্লান্তর পর শ্যাম পুরুষের মুখে যখন পরন্ত বিকেলের আলো পড়েছিল, কি অদ্ভুত সুন্দরই না লাগছিল মানুষটাকে। যেখানে সেই সেই দিনের সেই মায়া ভরা আদালতেই তো সে প্রেমে পড়ে গেছিল। কিন্তু মানুষটা সেদিন তো বিশেষ কিছু করেনি, যেমন ভাবে সব সময় চলে তেমন ভাবেই ছিল। প্রতিদিনের মতো ফাজিটি শেষ করে হয়তো টিউশন করেই বাড়ি ফিরছিল। কিন্তু সেই সাধারণত কিভাবে যেন তানিশা আটকে গেল। অথচ মানুষের সাথে তখন তা পরিচয় 2 বছর ধরে, এখন অবশ্য পরিচয়টা গিয়ে দাঁড়িয়েছে 4 বছরের। সেই দিনের ওই এক দেখায় তার সমস্ত কিছু কেমন করে যেন বদলে গেল। হৃদয় ঘটিত রোগে আক্রান্ত হলো সে। এরপর থেকেই শুরু হলো তার একপাক্ষিক প্রেমের দহনের যাত্রা। তানিশা এসব ভাবতে ভাবতেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। নিজের থেকে কয়েক কদম দূরে থাকা 5তলা বাড়িটা 4তলার ব্যালকনির দিকে শূন্য দৃশ্যে চাইলো। দরজার বন্ধ, মানে মানুষটা এখনো বাড়িতে ফেরেনি। তানিশা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়িতে ঢুকলো। সন্ধ্যাবেলায় তানিশা মাগরিবের নামাজ পড়ে ঘরের উত্তরে জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আজকাল তার মন খারাপটা বড্ড বেশি বেড়েছে। আর তার মন খারাপের সঙ্গী হয়ে জানলাগুলোর গ্রিল হয়তো অতিষ্ঠ। ব্যাপারটা খুব অদ্ভুত না যে জানলার গ্রিল আবার কিভাবে অতিষ্ঠ হবে? হ্যাঁ, অদ্ভুত। কিন্তু আজকাল তানিশার মনে সব অদ্ভুত ব্যাপারে হানা দেয়। মাঝে মাঝে নিজের ভাবনাগুলোর কথা ভাবলেও তার নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হয়। তানিশার মন খারাপের পাল্লা ভারী হয়। সে সব অনুভূতি থেকে দূরে পালাতে চায়, সব কিছু ছেড়ে কোনো এক অজানায় হারিয়ে যেতে চায়। কিন্তু বিধবা এই নিছক চাওয়াগুলো ক্ষণকালেই পূরণ হয় না, বার হবেও না। সে দূর আকাশের পানে চেয়ে বিষণ্ণ গলায় গুনগুন করে ওঠে। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভেতর ও বাহিরে, ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। বাকিটুকু শেষ করার আগেই মায়ের গলা ভেসে ওঠে। তানিশা, তন্ময় এসেছে? গানের সুতো কেটে যায়। হৃদয় জুড়ে টুকু বাকি গান আর গাওয়া হয়ে ওঠে না। স্যার আসবো? তন্ময় গভীর মনোযোগ দিয়ে ফোনে কি যেন দেখছিল। তানিশার ডাকে তার ধান ভাঙে। সে দরজার দিকে না তাকিয়ে ফোনটা পাশে রেখে তার গরু গম্ভীর স্বরে ভিতরে আসার অনুমতি দেয়। তানিশা ধীর গতিতে গিয়ে চেয়ারে টেনে বসে পড়ল। এরপর স্বভাববশত মাথাটা নিচু করে নেয়। তন্ময় টেবিলের ফোন থেকে ডায়েরিটা নিয়ে পড়াগুলো দেখতে থাকে। সব পড়া শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে কেমিস্ট্রির বেঞ্জিনের বিক্রিয়াগুলো লিখে দেন। তানিশা ভয়ে ভয়ে খাতাটা খুলে এরপর আস্তে ধীরে লেখাগুলো
লিখতে শুরু করে। সেই 5 মিনিটে চিন্তা করছে আর 2 মিনিটে লিখছে। 6টা বিক্রিয়া লিখতে তার 45 মিনিট সময় লেগে গেল। লেখা শেষ হতে সে স্থির শ্বাস নিয়ে খাতাটা সামনে এগিয়ে দেয়। তন্ময় পুরোটা সময় তানিশার গতিবিধি লক্ষ্য করেছে। তার মাথায় এটাই ঢুকছে না যে একজন সায়েন্সের স্টুডেন্ট যে কিনা আর মাত্র 3 মাস পর বোর্ড পরীক্ষায় বসবে, তার 6টা বিক্রিয়া লিখতে কি করে 45 মিনিট সময় লাগছে? হাউ? তন্ময়ের ঠিক বিষয়টা পছন্দ হলো না, তবুও সে বিরক্ত নিয়ে খাতাটা দেখতে থাকে। তানিশা মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। সে শুধু এই বিষয়েই দুর্বল, আর এর কারণেই সে তন্ময়ের কাছে বারবার ছাড়ি খায়। তাই যখনই তন্ময় কেমিস্ট্রি লেখা বা পড়া দিতে বলে, তখনই সে যত দোয়া দরুদ আছে সব পড়তেই থাকে, যেন তন্ময়ের থেকে ছাড়ি না খাওয়া লাগে। তানিশার মাথা নিচু করে এক নাগাড়ে বিড়বিড় করেই যাচ্ছে। তন্ময় খাতা দেখার মাঝে মাঝে হাড় চোখে তানিশার দিকে তাকাচ্ছে। মেয়েটা যে আসলে কি তন্ময় তা বুঝতেই পারে না। সে যখনই এই সাবজেক্টটা নেবে তখনই এই মেয়েটা বিড়বিড় বেড়ে যাবে। অবশ্য মাঝে মাঝে মেয়েটার কর্মকাণ্ডে সে বেশ বিনোদনও পায়, যেমন এখন পাচ্ছে। কিন্তু না, তাকে নরম হলে চলবে না। সামনে পরীক্ষা, মেয়েটার ভালোর জন্য হলেও তাকে কঠোর হতেই হবে। তন্ময় তানিশার থেকে চোখ সরিয়ে খাতাটা এগিয়ে দেয়, কণ্ঠে যত সম্ভব গম্ভীরতা টেনে তানিশাকে উদ্দেশ্য করেই বলে। 6টা লাইন লিখতে যদি 45 মিনিট লাগে, তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নেই। দেখা যাবে 2টা সৃজনশীল লিখতে লিখতে 3 ঘন্টা শেষ করে ফেলেছেন। তাই বলি কি, শুধু শুধু সময়, টাকা, শক্তি নষ্ট না করে মায়ের থেকে রান্না শেখা শুরু করুন। তা ভবিষ্যতে কাজে দেবে। কথার বিপরীতে রিনঝিনি উত্তর দেয় তানিশা। সরি স্যার, আপনি তো জানেন আমার এই বিষয়টাতে একটু দুর্বলতা আছে। তন্ময় গলার স্বর আরেকটু বাড়িয়ে বলে। কিসের দুর্বলতা? হ্যাঁ, সে 4 বছর ধরে পড়াচ্ছি, কিন্তু এখন আপনার দুর্বলতাই শেষ হচ্ছে না। আমি তো শুধু আপনাকে পড়াই না, আরও 8-10টা ছেলে মেয়েকে পড়াই। কই তাদের তো কোনো দুর্বলতা নেই? হ্যাঁ, আমি বলছি না যে তাদের দুর্বলতা ছিল না, ছিল। যতটুকু ছিল তারা তাদের নিজ দায়িত্বে রিকভার করে নিয়েছে। আর আপনার তো সেই ক্লাস 9 থেকে পড়াচ্ছি, বুঝাচ্ছি, তবুও আপনার দুর্বলতা যাচ্ছে না কেন? মাঝে মাঝে আপনার পড়া দেখে মনে হয় আমি বোধহয় আপনাকে পড়াতেই পারি না বা বোঝাতেই পারি না। তানিশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তার মনে অভিমানের কালো মেঘ জমেছে। সে বোঝে না একটা মানুষ একটা সাবজেক্ট একটু দুর্বল হতেই পারে, তাই বলে সবসময় তাকে অপমান করতে হবে। তন্ময় আরো কয়েকটা কথা শুনিয়ে বাকি বিষয়গুলো পড়ানো শুরু করে। তানিশা এরপর পড়া শেষ হওয়ার আগে পর্যন্ত একটা কথাও বলেনি। এমনকি পড়ানো শেষ হতেই সে এই প্রথম তন্ময়কে রেখে বইপত্র দিয়ে বেরিয়ে আসে। তোমরা বেশ অবাক হয়। অবশ্য অবাক হওয়ার কথা, 4 বছর ধরে তন্ময়ের থেকে এত এত ঝাড়ি খাওয়ার পরেও যার নিয়মের ফেয়ার হয়নি, সে তন্ময় না যাওয়া পর্যন্ত কখনো তার পড়া থেকে উঠেনি, সে আজ উঠে গেল। তন্ময় অবাকতায় নিয়ে মিসেস রোকসানার সাথে দেখা করে বেরিয়ে পড়লো। বাড়ির পথে চলতে চলতে নিজের মনে আওড়ালো সে। আজকে কি একটু বেশি করে ফেললাম? তন্ময় তো ঘন্টা পার হয়েছে, এখন বাজে রাত 11টা। তানিশার বিছনায় মাঝখানে মুখ লুটিয়ে বসে আছে। তার নিচের ওপর এখন বড্ড রাগ হচ্ছে। তখনকার ব্যবহারের জন্য নিজেকে দেওয়ালে ঠুকে মেরে ফেলতে ইচ্ছা করছে। তানিশা, আজকে কি করলি তুই? কি করলিটা কি? পাগল হয়ে গেছিস না কি? এর আগে কি কখনো ওনার থেকে ঝাড়ি খাসনি? ওনার খোঁচা দিয়ে বলা কথাগুলো গিলিসনি? তবে আজকে কি হয়েছিল যে ওনার সামনে এমন অসভ্যের মতো ব্যবহার করলি? ছি তানিশা, ছি। এতদিনের কষ্টে তৈরি করা ইমেজটা এক নিমিষেই শেষ করে দিলি। মানুষটা তো এখন তোকে চরম বেয়াদব ভাবছে। শুধু বেয়াদব না, নিশ্চয়ই আরও অনেক কিছু ভাবছে। ছি ছি, কি করলি তুই এটা? কি করলি? কালকে থেকে কিভাবে মানুষটার সামনে দাঁড়াবি? ধ্যাৎ, ভালোই লাগে না। তানিশাও রাতের খাবার খেয়ে ডাইনিংয়ে আসতেই দেখলো মা বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। মুহূর্তে তার বিক্ষিপ্ত মন ভালো হয়ে যায়। সে ছুটে মায়ের পাশে গিয়ে বসলো। ফুয়াদ আগে থেকেই মায়ের কোলেই বসা ছিল। বাবার সাথে টুকটাক কথা বলে খাবার খেয়ে সে রুমে চলে আসে। এরপর একটা ছবি নিয়ে সে তার বুকে ধরে অশ্রু বিসর্জন দিতে থাকে। ছবিটা সেই প্রায় 2 বছর আগে তাহিমা আপু জন্মদিনে তুলেছিল। গমরা মুখ মানুষটার হাসিতে ফেটে পড়ার মুহূর্তে সে অতি কষ্টে ক্যামেরাবন্দি করেছিল। ছবিটা বুকে জড়িয়ে সে ওভাবেই ঘুমের দেশে পাড়ি জমায়।
আজ কলেজে এসে তানিশা চুপচাপ নিজের সিটে চেয়ে বসে পড়ে। নাফিসা এখনো আসেনি, নুসরাতকেও দেখা যাচ্ছে না, হয়তো কোনো শয়তানি করতেই ব্যস্ত সে। তানিশা একবার পুরো ক্লাস পর্যবেক্ষণ করে দেখলো। তাদের টেস্ট শেষ হয়ে 1 সপ্তাহের মতো হলো। আজকালকার মধ্যে হয়তো রেজাল্টও দিয়ে দেবে। টেস্ট পরীক্ষা তার খারাপ হয়নি, কিন্তু তবুও যদি কোনো ভুল হয়ে যায়, সে চায় না তার রেজাল্ট খারাপ হোক। কারণ তন্ময় তাকে রাত দিন খেটে পড়িয়েছে, নিজের পরীক্ষা বাদ দিয়ে তাকে সময় দিয়েছে তার যেন পরীক্ষা ভালো হয়। সেই জন্য যা করার সবই করেছে তন্ময়। তাই সে চায় না তার রেজাল্ট একটুও খারাপ হোক। তানিশা তার ভাবনায় এতই বিভোর ছিল যে পাশে যে কেউ বসেছে সেদিকে তার বিন্দু মাত্রই খেয়াল নেই। নাফিসা তানিশার অন্যমস্তিষ্ক দেখে তার কাঁধ ধরে আলতো করে ধাক্কা দেয়। ভাবনায় ডুবে থাকা তানিশা হঠাৎ আক্রমণে চমকে যায়। সে হুড মুড়ে করে পাশে তাকায়। আরে রিল্যাক্স, আমি। তানিশা নাফিসার বাহুতে জোর করে চাপড় মেরে চেঁচিয়ে ওঠে। শয়তান মাইয়া, এমন করে কেউ ধাক্কা দেয়? আর একটু হলেই তো আমার ছোট্ট প্রাণ পাখিটা উড়ে যেত। হারামি কোথাকার। নাফিসা নিজের বাহুতে হাত বোলাতে বোলাতে ইনোসেন্ট ফেস করে। আমার কি দোষ ফকিন্নি? সেই কখন থেকে ডাকছি, কিন্তু তোর কোনো পাত্তাই নেই। নিজের চিন্তায় এত ব্যস্ত ছিলি যে শুনছিলি না। আমি ভাবলাম হয়তো ওপরওয়ালা ডাক দিয়েছে, তাই ভয়ে ধাক্কাটা দিলাম। ধাক্কাটা খেয়ে তো ইহকালে ফিরলি। কই সেজন্য একটা থ্যাংক ইউ দিবি, তা না ইবলিশের মতো গালাগালি করছিস। তুই আসলেই জালিমের বউ। তানিশা নাফিসার নটাঙ্গিতে পাত্তা দেয় না। সে সোজা হয়ে বসে মুখটা যত সম্ভব সিরিয়াস করে গম্ভীর স্বরে বলল। জানিস, পরশুদিন রাতে আবার অমন হয়েছিল। আবার কেঁদেছিস? তানিশার কোনো উত্তর দেয় না, সে শুধু তার মাথাটা নিচু করে নেয়। নাফিসা হতাশ শ্বাস ছাড়ে। কেন এমন করছিস? জানিস না কেন করছি? জানি, কিন্তু সব জেনে বুঝেও যে তুই ভুল করছিস তা মানতে পারছি না। তানিশার গলায় অসহ্য ফুটে ওঠে। কি করব বল? হুট করে ঝড়ের মতো জীবনটা যে এলোমেলো হয়ে গেল। এইসব প্রেম ভালোবাসা থেকে দূরে থাকবো ভেবেছিলাম, কিন্তু দেখ না কিভাবে এইসবে ফেঁসে গেলাম। তাই বলে ভিন্ন ধর্মের ছেলেকে? তুই জানিস না আমাদের সমাজ কেমন? এরপরেও কেন বিষয়টা বাড়াচ্ছিস? তুই জানিস আমি তোর খারাপ চাই না, তাই বলছি সময় থাকতে নিজেকে সামলে নে। না হলে এখন যেটুকু কষ্ট পাচ্ছিস ভবিষ্যতে এর চেয়ে আরো বেশি কষ্ট পাবি। তানিশা কোনো উত্তর দেয় না, শুধু একবার হালকা করে ঘাড় নাড়ায়। নাফিসা পরিস্থিতি স্বাভাবিক করতে কথা ঘোরায়। জানিস নুসরাত আফনানের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। কি? কবে? গতকালকেই। ওর জন্য তো কালকে বেঁচে যাওয়া হলো না। তোকেও ফোন দিছিলাম কিন্তু পাইনি, তাই তো আমরা দুজনেই গেলাম। ফোন হয়তো সুইচ অফ ছিল, খেয়াল করিনি। ও আচ্ছা। হুম, এরপর? তো আমরা দুজন গেলাম, যেহেতু আমার চোখ ছানা বড়া। আফনান সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ফিল্মি স্টাইলে নুসরাতকে প্রপোজ করলো। কিন্তু নুসরাত তো নুসরাতই, সে প্রথমে একদম মুখের উপর না করে দিল। এরপর আফনানকে দিয়ে আরো 2 ঘন্টা তেল লাগিয়ে অ্যাকসেপ্ট করলো। তা শয়তান মাইয়া কই? এসে থেকে তো তার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কলেজ থাকলে না পাবি? মানে? আরে নবপ্রেমিক দম্পতি ব্যাং দিয়েছে, এতক্ষণ হয়তো পার্কে হাত ধরাধরি করে ঘুরছেও। এত ফাস্ট? তা আর বলতে। এরপর দুজনেই একসাথে হেসে ওঠে। তন্ময়ের ভার্সিটিতে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছে। কাল পূজা, তাই আর সব কিছু জোগাড় করা হচ্ছে। সে পূজার মণ্ডপ ঠিক করলো। এমন সময় একদল জুনিয়ররা এসে বায়না ধরলো তাদের কালকে পূজার জন্য ঠিক করা গানটা একবার রিহার্সাল করে নিতে। তন্ময় এমনি বিরক্তি ছিল পূজার কাজকর্ম নিয়ে, তার আর ভালো লাগে না এইসব। সব সময় ভার্সিটিতে কিছু হলেই সবকিছুর দায়িত্ব এসে তার কাঁধের উপরে ফেলানো হয়। যদি সে না বলে তবে তারা শুনেই না। তাদের একটাই কথা, তন্ময়ের কাজ পারফেক্ট, তাই তন্ময়কেই করতে হবে। এরপর আর কিছু বলার থাকে না, থাকে না। এখন আবার এরা, সে একবার ভাবলেও না করবে, কিন্তু পরে কি মনে করে আর করলো না। মণ্ডপের কাজ শেষ করে সে তাদের নিয়ে রিহার্সাল রুমে গেল। প্রায় 1 ঘন্টা রিহার্সাল করিয়ে সে বড় বাজারে গেল পূজার জন্য ফল
ফলাদি আর মিষ্টি অর্ডার করতে। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে তার রাত হলো। মন্দিরা সরকার ফগের খিচুড়ির জন্য রান্নাঘরে সব ব্যবস্থা করেছিল। তন্ময় সেদিকে একবার চেয়ে নিজের রুমে চলে গেল। ঘরে ঢুকে সে বাতি জ্বালায় না। অন্ধকারের মধ্যে সে হেঁটে জানলার কাছে চলে যায়। এরপর সে ঠিক সামনে 3 তলার ব্যালকনির সাথে লাগানো জানলার দিকে তাকায়। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে বুকের মাঝে দুহাত ভাঁজ করে সেদিকে একদৃষ্টে তাকিয়ে যায়। এই একটা মানুষের জন্য তার যত ভাবনা, যত চিন্তা, অথচ এই মানুষটাকে দেখা মাত্রই সেসব চিন্তা ভাবনা তার মন থেকে পূর্বের মতো উড়ে যায়। মন জুড়ে শীতল হাওয়া বয়ে যায়, যে হাওয়ার তার হৃৎপিণ্ড শির শির করে ওঠে। মানুষটিকে মনের ঘরে লুকিয়ে রাখতে ইচ্ছা করে। সামনের মানুষটি হঠাৎ পরিবর্তন দেখে তার ভাবনার সুতো কাটে। মানুষটির দৃষ্টি অনুসরণ করে সে আকাশের দিকে চায়। আকাশের বিশাল চাঁদের দিকে একবার তাকিয়ে সে তার মানুষটির দিকে আবার তাকায়। কণ্ঠে বিষণ্ণতা নিয়ে ছড়া কাটে। দূর আকাশের চাঁদ, তুমি দুঃখ কেন দাও? আমার নামের অল্প সুখ আর আজলে ছড়াও। তানিশা রাজ টেস্ট এক্সামের খাতা দিয়েছে। সে মার্কশিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত খোলেনি। আর তার বাকি বান্ধবীরা একই অবস্থা। 3জন সিট হাতে পাওয়ার পরও ওই ক্লাসের এক পাশের কর্নারে খাম্বার মতো দাঁড়িয়ে দোয়া দরুদ পড়া শুরু করেছে। তাই এখন পড়েই যাচ্ছে। অবশেষে 3জনে 1-2 বলে একসাথে দরুদ দুরু দুরু বুক নিয়ে মার্কশিট খোলো। কিছুক্ষণ সিটে চোখ বোলানোর পর 3জনে চিৎকার দিয়ে হই হই করে উঠল। ওদের চিল্লানোর আওয়াজে স্যার সহ বাকি স্টুডেন্টদের দৃষ্টি তাদের উপরে পড়ল, কিন্তু সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। তারা আনমনে জড়িয়ে উল্লাস ব্যক্ত করতে ব্যস্ত। নাভিরে তার উত্তেজনা প্রকাশ করে দোস্ত, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা 3জনই পজিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছি। তানিশা নুসরাত একসঙ্গে উল্লাসতায় পুরনো কণ্ঠে বল। আমাদেরও না। এরপর ভিপি ম্যাম এসে 3জনকে কলেজের অডিটোরিয়ামে নিয়ে যায়। সেখানে প্রিন্সিপাল তাদের পজিশনের জন্য সার্টিফিকেট দেবে। নুসরাতকে ফার্স্ট পজিশন, তানিশাকে সেকেন্ড পজিশন এবং নাফিসাকে থার্ড পজিশনের জন্য সার্টিফিকেট দেওয়া হলো। এছাড়া প্রিন্সিপাল তাদের ভবিষ্যতে আরো ভালো করার জন্য অনুপ্রেরণা দিল। রেজাল্ট দেওয়ায় আজ আর কোনো ক্লাস হলো না। তাই 3 বান্ধবী খুশি মনে বাড়ির রাস্তায় রওনা হলো। কলেজ থেকে একটু দূরে মোড়ের মাথায় আসতেই তারা দেখে আপনার দাঁড়িয়ে আছে। সে তাদের রেজাল্টের খবর পেয়ে এসেছে, কিন্তু এই ছেলে 2 মাইল দূরে থেকে কিভাবে খবরটা পেল তা তাদের মাথায় এলো না। পরে অবশ্য নুসরাতের বাঁকা চাহনি দেখে তারা বুঝলো যে শয়তানটাই খবর দিয়েছে আফনানকে। আফনান জানালো যে ভালো রেজাল্টের জন্য সে আজ তাদের 3জনকে ট্রিট দিবে। ট্রিটের কথা শুনে তো 3 বান্ধবী মহা খুশি। নুসরাত তো পারে না এখনই আফনানকে জড়িয়ে কোলে উঠে যেতে। রেস্টুরেন্টে ট্রিট প্ল্যান হলেও আপাতত ফুচকাই তাদের খেতে হলো, কারণ রেস্টুরেন্টে গেলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তাদের। ফুচকা খাওয়া হলে আপনার নুসরাতকে বাড়ি পৌঁছে দিতে গেল। এইদিকে তানিশারাও বাড়িতে চলে গেল। তানিশা বাসায় ঢুকতেই দেখলো ডাইনিংয়ে মিস্টার খয়দের সালম চকলেট ভর্তি বড় একটা বক্স নিয়ে বসে আছে, আর তার কোলে ফুয়াদ মুখ মাখিয়ে চকলেট খাচ্ছে। তানিশা কোনো রকমে জুটা জোড়া খুলে এক ছুটে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এতক্ষণ অল্প ভালো ছিলাম, এখন অনেকটা ভালো আছি। মেয়ের কথায় মিস্টার খোয়াত আলম হাসলেন। এরপর কল থেকে ছেলেকে নামিয়ে চকলেটের বক্স থেকে বড় একটা চকলেট মেয়েকে দেন। চকলেট পেয়ে তানিশা খুশি আর দেখে কে। থ্যাংক ইউ আব্বু, ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। অলসো মাই মামুনি বেস্ট ডটার ইন দ্য ওয়ার্ল্ড। পাশ থেকে ফুয়ার চকলেট খেতে খেতে বাবা বোনের সাথে তাল মিলিয়ে বলল। I am also ভালো in world. ওর কথা শুনে বাবার মেয়ে দুজনেই হেসে দেয়। ফুয়াদও কিছু না বুঝে হাসা শুরু করলো। এর মধ্যে মিসেস রক্সনা রান্নাঘর থেকে বেরিয়ে এসে তানিশার উদ্দেশ্যে প্রশ্ন করেন। টেস্টের রেজাল্ট দিয়েছে। জি আম্মু। বলে সে তার ব্যাগ থেকে রেজাল্ট কার্ডটা বের করে এগিয়ে দেয়। মিসেস রক্সনা গম্ভীর মুখে কার্ডটা নিয়ে তাদের কিছুক্ষণ চোখ বোলায়। এরপর কার্ডটা তানিশার বাবার হাতে দিয়ে নিঃশব্দে আবার রান্নাঘরে চলে যায়। তানিশার বাবা কার্ডটা দেখে সমস্বরে চিল্লিয়ে ওঠেন। এই রোকসানা, মিষ্টি আনো, মিষ্টি আনো। আমার মাটা টেস্টে সেকেন্ড হয়েছে। আমার মেয়ে এত জানের মধ্যেও
টেস্টের মতন আমার মেয়ে এতজনের মধ্যে টেস্টের মতন পরীক্ষায় দ্বিতীয় হয়েছে ভাবা যায়। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এর মধ্যে তানিশার মা মিষ্টি নিয়ে হাজির হন। এরপর একটা বাটি থেকে নিজ হাতে মেয়েটাকে মিষ্টি খাইয়ে দেন। এরপর তানিশার উদ্দেশ্যেই বললেন, এখনই এত বেশি খুশি হওয়ার দরকার নেই। মনে রেখো, সেকেন্ড হওয়া আর ফার্স্ট হওয়া কিন্তু এক না। তাই পরের বার যেন এর থেকে আরো ভালো করতে পারো, তাই চেষ্টা করো। তানিশা মাথা নিচু করে উত্তর দেয়। জি আম্মু, পরের বার মানে এইচএসসিতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো করার চেষ্টা করব। তানিশার বাবা মেয়ের কাঁধে হাত রেখে তানিশার মাকে উদ্দেশ্য করেই বলেন, দেখে নিও তুমি, আমাদের মেয়ে এইচএসসিতে অনেক ভালো করবে, যার কারণ আমরা গর্ব করব। ইনশাল্লাহ আব্বু। তানিশার মা তানিশার বাবাকে উদ্দেশ্য করেই বলেন, হয়েছে, আর বলতে হবে না, অনেক বলেছ। সময় হলেই সব দেখা যাবে। এখন এই বিষয়টা বাদ দাও, আর তন্ময়কে ফোন করে খাবারটা দাও। বেচারা ছেলেটা অনেক কষ্ট করেছে, তাকে জানাও তার স্টুডেন্টের খবর। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি এখনই ফোন করছি। তানিশের বাবা ফোন বের করে এমন সময় তানিশা মিনমিন করে ওঠে। আব্বু, স্যারকে আজকে না জানালে হয় না? না মানে কালকে স্যার আসলে না হয় সামনাসামনি বলি? মিসেস রোকসানা বারণ করবে তার আগে মিস্টার খরদেশ মেয়ের কথায় সম্মতি দেন। ঠিক আছে, কালকেই সামনাসামনি বলো। তানিশা খুশিতে বাবাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বাবা। তানিশা ভেবেছিল মা হয়তো বারণ করবে, কিন্তু ভাগ্য ভালো বলে বাবা আগেই রাজি হয়ে গেছে। আর এখন মাও কিছু বলবে না, তাই সে নিশ্চিন্তে কল্পনা করতে করতে নিজের রুমে চলে গেল। তন্ময় ভার্সিটি থেকে বাড়িতে ফিরছিল। আজ অনেক খাটুনি গেছে তার। ভর দুপুরে তীব্র গরমে সে অতিষ্ঠ। গরমের ছুটি তার শ্যামবর্ণের মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে। পরনের শার্টটা বারবার টানছে, সে যা ঘামের কারণে বারবার শরীরের সাথে লেগে যাচ্ছে। পাড়ার মোড়ে ঢুকতে সে হাঁপ ছাড়ে, হাঁটার গতি আর একটু বাড়িয়ে দেয়। বাসায় মেন গেটে ঢুকবে এমন সময় এক মেয়েলি কণ্ঠে সে দাঁড়ায়। গেটের লোহার শিকে থাকা একটা হাতটা গুটিয়ে পকেটে ঢুকিয়ে নেয়। এরপর পিছনে ঘুরে তাকায়। সামনে থাকা মেয়েটিকে দেখে তন্ময়ের মধ্যে কোনো ভাবাবেগ দেখা যায় না। সে নিজের মতো শান্ত স্বাভাবিক। সে মেয়েটির উদ্দেশ্যে কিছু বলবে, তার আগে মেয়েটি আবারও বলে উঠল। বিষয়টা কি একবার ভাবা যায় না? তন্ময়ের সোজাসাপটা উত্তর। না, সম্ভব না। না ভাবার কারণ? শতবার বলেছি, আর বলতে চাচ্ছি না। বলেছ তোমার পক্ষে সম্ভব নয়, কিন্তু কেন নয় সেটা বলনি। আমার পার্সোনাল ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, সেটা আমার পছন্দ নয়। একবার বলো না, কেন তুমি এমন করছো? কেন বারে বারে আমাকে ফিরিয়ে দিচ্ছ খালি হাতে? আচ্ছা তন্ময়, তুমি কি কাউকে ভালোবাসো? কারো মায়ার জালে কি জড়িয়ে গেছো? বলো না তন্ময়, সেই মায়াবিনের কারণেই কি তুমি আমার সাথে এমন করছো? বলো না তন্ময়, বলো না। মেয়েটির কণ্ঠে স্পষ্ট আকুলতা, কোনো কিছুর পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তন্ময় মেয়েটির আবেগকে প্রশ্রয় না দিয়ে এড়িয়ে যায়। কণ্ঠে যত সম্ভব গম্ভীরতা নিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলে, দেখো সাগরিকা, অবুঝের মতো আচরণ করবে না। যেটা সম্ভব না সেটা শুধু শুধু বলে লাভ নেই। আমার পক্ষে কখনোই তোমার ভালোবাসার পূর্ণতা দান করা সম্ভব নয়। ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু দিন দিন তোমার পাগলামিগুলো কমছে না তো, বরং বেড়ে চলেছে। তাই বলছি, শোনো, তুমি যা ভাবছো সেটাই ঠিক। এই তন্ময় যাকে তুমি দেখছো, সে তুমি আসার আরও অনেক আগে নিজেকে হারিয়েছে, নিজের অস্তিত্বকে বিলীন করে কোনো এক মায়ের বাঁধনে। আশা করি তুমি তোমার এতদিনের উত্তর পেয়ে গেছো। সো এখন নিজের গন্তব্যে ফিরে যাও। আর আমারও অনেক কাজ আছে। বাই, হ্যাভ এ সেফ জার্নি। কথাটা বলে তন্ময় গেট খুলে বাড়িতে ঢুকে যায়। এইদিকে সাগরিকা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয় তন্ময়ের যাওয়ার পানে চেয়ে। কিছুক্ষণ অভাবে থাকার পর সে চোখের অশ্রুকে সাথী করে ফিরে যায় নিজ নীড়ে। সাগরিকা তন্ময়ের বেস্টমেট। তন্ময়ের সাথে তার পরিচয় খুব একটা বেশি না, প্রায় 1.5 বছরের মতো। তন্ময় তাকে শুধু বন্ধুর মতোই ভেবেছে, একজন ভালো বন্ধু। কিন্তু সাগরিকা নিজের মনে তন্ময়কে ঠাঁই দিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় তার ভালোবাসা নিয়ে তন্ময়ের সামনে হাজির হওয়া, আর তন্ময় তাকে বারবার ফিরিয়ে দেওয়া। তানিশার ভালো লাগছে না। সে জানলায় মন মরা হয়ে দাঁড়িয়ে আছে, হাতে তার শখের ডায়েরি। তার এই মন খারাপের কারণ 2 দিন ধরে তন্ময়ের দেখা না পাওয়া। প্রতি সপ্তাহে ছুটি 2 দিন তার
কাঠে বিষণ্ণতা। এই দুদিন তার কিছুই ভালো লাগে না। মানুষটাকে দেখতে না পেয়ে মনটা বারবার হাঁসফাঁস করে। তার তো কোনো ছুটি লাগবে না, শুধু ওই মানুষটাকেই লাগবে। কিন্তু কেন যে মানুষটা বোঝে না, শুধু দূরে দূরে সরিয়ে দেয়। কালো তার সময় কেটেছে জানলার ধারে টেবিলে মনমরা হয়ে আকাশ দেখে। গতকাল রাতে ঘুমানোর প্রায় ঘন্টাখানেক পরেই সে জেগে যায়। হঠাৎ তার মন আবার বিষণ্ণতায় ভর করে। তাই সে নিজের বিষণ্ণতাকে নিয়ে দূর আকাশের মাঝে ডুব দেয়। সে জানলার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, হাতে থাকা ডায়েরিটা নিয়ে তার টেবিলে বসে। এরপর সেটা খুলে কলম চালায়। কতগুলো বিষাদময় বাক্য বের হয়ে আসে তার গোপন আবেগ থেকে। বন্ধু, তুমি আকাশের চাঁদ, আমি মাটির গড়া জমিন। তোমার আমার মিলন গাথা আদেও হইব কোনোদিন? লেখা শেষে হাতে আপনা আপনি চোখে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে তার প্রিয় ডায়েরির পাতায়। তন্ময় ভার্সিটির লেবে বসে আছে। তার সামনে রয়েছে ইসলামিক স্টেজের কয়টা বই। সে এক ধ্যানে একটা একটা করে বই পড়ছে, আর কি সব যেন নোট পেটে লিখে নিচ্ছে। এদিকে তার পাশে চিন্তিত মুখে নেহাল বসে আছে। তন্ময়ের নির্লিপ্ততা দেখে নেহাল আর চুপ করে থাকতে পারল না। সে তন্ময়কে উদ্দেশ্য করে বলে উঠল, তার কণ্ঠে স্পর্শ উত্তেজনা। দোস্ত, কাজটা করা কি ঠিক হবে? বইয়ে চোখ রেখেই তন্ময় সাপটা উত্তর দিল, আমার তো মনে হয় হবে। তন্ময়, হুটহাট ডিসিশন নিস না, বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ। আমাকে ঠান্ডা মাথায় ভেবে বল যে আদব কায়দা মনে ধারণ করে তোর 14 পুরুষ বড় হয়েছে, এমনকি তুই নিজেও ওই একই নিয়ম নীতিতে মানুষ। এখন যদি হঠাৎ করে তুই সেই দীর্ঘ বছরের রীতি ধর্ম বদলাতে চাস, সেটা কি আমাদের সমাজ মেনে নিবে? আমি জানি তুমি সমাজকে মানো না, তাই সেইটা না হয় বাদ দিলাম, কিন্তু তোমার বাবা মা, তারা কি বিষয়টা মেনে নিবে? এবার তন্ময় কিছুটা সময় নেই। এরপর দ্বিধাহীন কণ্ঠেই বলল, আমাকে তারা ভালোবাসে। আমার ভালোর জন্য তারা সব কিছু করতে পারে। আমার বিশ্বাস, আমার সিদ্ধান্তকে তারা অবহেলা করবে না, মেনে না নিক, অসম্মান করবে না। আর উপরওয়ালা আছে, সময় মতো তিনি পথ দেখাবেন। নেহাল হতাশায় শ্বাস ছাড়ে। সে শীতল দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকায়। এই ছেলেটাকে সে বুঝতে পারে না। সেই ছোটকাল থেকেই দুজন একসাথে বড় হয়েছে, অথচ একদিনেও সেই ছেলেটাকে বোঝাতে পারল না। স্বভাবে নেহালের ঠিক উল্টো তন্ময়। নেহা যেমন বাচাল মিশুক ভীতু, অন্যদিকে তন্ময় বেপরোয়া গম্ভীর সাহসী। হুটহাট কাজ করা তন্ময়ের এক অন্যরকম নেশা। অবশ্য এই কারণে তাকে কখনো বিপদে পড়তে হয়নি, বরং সাফল্যটাই বেশি পেয়েছে। কিন্তু তবুও নেহারের ভয় হয়, যদি কিছু ঘটে। ভীতু তো তাই হয়তো বেশি ভয় পায়। তন্ময় নেহালের তার দিকে চেয়ে থাকা দেখেই ভুরু কুঁচকে নেয়। এরপর কণ্ঠে রসিকতা নিয়েই বলল, ভাই, আমি তোর গার্লফ্রেন্ড না, স্বপ্ন থেকে বাস্তবে আয়। আমি তোর বন্ধু, তোর ভাই তন্ময়। তুই কিন্তু এভাবে তাকিয়ে থাকতে থাকতে কোনো একটা অঘটন ঘটিয়ে দিবি। তাড়াতাড়ি নিচে নাম বেটা, না হলে দেখা যাবে সবাই তোর চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করবে। তাড়াতাড়ি আকাশ থেকে নাম মাটিতে। কথাটা বলে তন্ময় নেহালের মাথায় চাটি মেরে বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে। নেহালের হুঁশ আসতেই সে তন্ময়ের যাওয়ার দিকে তাকিয়ে কিটমিট করে ওঠে। শালা আসলে একটা বজ্জাত। তন্ময় লাইব্রেরি থেকে বেরিয়ে আশেপাশে চোখ বোলায়। না, আজ তার সাগরিকাকে দেখা যাচ্ছে না। কাল হয়তো একটু বেশি কষ্ট পেয়েছে মেয়েটা, কিন্তু তারই বা কি করার। যেভাবে প্রতিদিন মেয়েটা বাড়াবাড়িতে বেড়েই চলেছে, তাতে তো তাকে বলতেই হতো। আর সাগরিকা তো সামলানোর জন্য একজন আছেই। আর তন্ময়ের বিশ্বাস ছেলেটার নিকট মেয়েটার সুখে অন্তত থাকবে। এখন শুধু সেই ছেলেটা বুঝলেই হলো। এরপর তন্ময় হতাশা ছেড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ে। ওই দিন পর থেকে সাগরিকা নিজেকে ঘরবন্দি করে রেখেছে। সে কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে, কারোর সাথেই কথা বলে না, কোথাও বেরো হয় না ঠিক মতো, খায়ও না, এমনকি ভার্সিটির ক্লাসও করে না। সারাদিন ঘরবন্দি করে একা একা বসে থাকে। হাসি খুশি মেয়েটা হঠাৎ পরিবর্তন। বাবা মিহির দাস ও মা পায়েল দাস উভয় চিন্তিত। একমাত্র মেয়ে তাদের, তাও আবার দীর্ঘ তপস্যার ফল। তাই বড্ড আদরের। বড় করেছে মেয়েটাকে। মুখ ফুটে কিছু বলার আগেই সব হাজির করে তার সামনে। আর মেয়েকেও তেমন। বাবা মাকে ছাড়া কিছুই বোঝে না। সব সময় তার পৃথিবী যেন বাবা মাতে আবদ্ধ। বন্ধু থেকে বেশি মনে করে তার বাবা মাকে। হাসি খুশি চঞ্চল মেয়েটা ভার্সিটিতে ওঠার পর কেমন যেন বদলে যেতে থাকলো।
দুর্দৃপ্তপনা ভাবনাটা হারিয়ে গেল, যথাসম্ভব নিজেকে মার্জিত রাখার চেষ্টা শুরু করলো। তারা ভাবতে হয়তো বয়স বাড়ছে তাই হয়তো এমন পরিবর্তন, তবু মেয়েটার ভিতরে চঞ্চলতা ছিল। সারাক্ষণ হাসি মুখ নিয়ে সবার সাথে মিশত, কিন্তু বিগত 2 মাস ধরে মেয়েটা যেন একবারে মিয়ে গেল। এই 2 দিন তো একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল। তারা চিন্তা করলো মেয়েটার সাথে খোলাখুলি কথা বলবে। সাগরিকা এক মনে সামনে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে বাড়ি ধার বয়ে যাচ্ছে। সে ছবিগুলোকে আঁকড়ে ক্রন্দনত কণ্ঠে বিলাপ করে। তন্ময়, তন্ময়, এই তন্ময়, শুনছো তুমি? আমি যে আর পারছি না, বড্ড কষ্ট হচ্ছে আমার। একবার আমার কথাটা শোনো না তুমি। একটিবার ভালোবেসে দেখো না আমাকে, দেখবে তার থেকে বেশি ভালোবাসবো তোমায়। আমি যে তোমার প্রেমে উন্মাদ তন্ময়। জানো তন্ময়, আমি না একবার ভেবেছিলাম তোমাকে মনে করব না, কিন্তু আমি না পারছি না। আমি তোমার কথা না ভেবে থাকতে পারছি না তন্ময়, পারছি না। কি করব বলো আমি, আর সহ্য হচ্ছে না আমার। বলে সেই পাশে থাকা গ্যাস লাইট দিয়ে ছবিগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং রুমে ভাঙচুর শুরু করে। সাগরিকার বাবা মার শব্দ শুনে ওপরে আসে, কিন্তু সাগরিকা দরজা খোলে না, শুধুমাত্র চিল্লিয়ে বলে তাকে যেন একা থাকতে দেওয়া হয়। তার মা বাবাকেও বাধ্য হয়ে নিচে যেতে হয়। তন্ময় আজ পড়াতে এসে দেখলো তানিশা আজ আগে থেকেই বসে আছে। তন্ময় কোনোরূপ কথা না বলে চুপচাপ তার চেয়ারে যেয়ে বসলো। প্রতিদিনের মতো ডায়েরি হাতে নিতেই তানিশার ঋণীর কণ্ঠ তার কানে এলো। সরি স্যার, ওই দিনের বিহেভিয়ারের জন্য রিয়েলি সরি। জানি না কেন অমন করেছিলাম। আমি আসলেই ইচ্ছে করে অমন করিনি, তবু ভুল তো ভুল। তাই প্লিজ স্যার, ওসব ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিন। পুরোটা কথা তানিশা তার মাথা নিচু করে বলল। তন্ময় তার হাতে ডায়েরিটা টেবিলে রেখে তানিশার দিকে ঘুরে বসে। এরপর তার গম্ভীর স্বরে বলে, আমার ক্ষমা করা বা না করা এটা কোনো কথা না, কারণ আপনি জানেন যে আপনি কি করেছেন। ওই দিন আপনার বিহেভ কেমন ছিল, তাই ইন ফিউচার যেন কোনোভাবেই এরকম আচরণ না করে ফেলেন, সেদিকে খেয়াল রাখবেন, তাহলেই হবে। তানিশা শুধু মাথা নেড়ে বোঝায় যে সে আর অমন কোনোদিনও করবে না। তন্ময় তা দেখে পড়ানো শুরু করে। আজ তানিশা অন্যান্য দিনের তুলনায় সব পড়া অনেক তাড়াতাড়ি দিয়ে ফেললো, এমনকি কেমিস্ট্রি বিক্রিয়াও তাড়াতাড়ি লিখে দিয়েছে। তন্ময় তা দেখে মনে মনে খুশি হলো। 1.5 ঘন্টা পড়ানোর পর তানিশার মা নাস্তা নিয়ে আসে। তন্ময় বারবার বলে এইসবের দরকার নেই, কিন্তু তবুও তানিশার মা নিয়ম করে প্রতিদিন তাকে নাস্তা দেবে, আর না খেলেও রাগও করবে। তাই তন্ময় বাধ্য হয়ে খেতেই হয়। তন্ময়ের সামনে নাস্তার প্লেট রাখতে রাখতে তানিশার মা তানিশাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন। তন্ময়কে রেজাল্ট কার্ড দেখিয়েছো? তানিশা জিভ কাটে। সে ভুলে গিয়েছিল সে নিজের পক্ষে কিছু বলবে, তার আগেই তানিশার মায়ের দিকে চেয়ে বলল, টেস্টের রেজাল্ট কার্ড আন্টি? হ্যাঁ বাবা, কাল দিয়েছে। আমি ওকে বলেছিলাম যে তোমাকে কল দিয়ে জানিয়ে দিতে, কিন্তু ও বলল সামনাসামনি বলবে, তাই আর কালকে জানায়নি। সমস্যা নেই আন্টি। এর মধ্যে তানিশার রুমে গিয়ে তার রেজাল্টের কার্ড এনে তন্ময়ের সামনে বাড়িয়ে দেয়। তানিশার মায়ের ফোন আসায় তিনি চলে যায়। তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে কার্ডের দিকে তাকিয়ে আছে, আর তানিশা ব্যস্ত তার কল্পনা নিয়ে। সে ভেবেছে তন্ময় তাকে কিভাবে বাহবা দিবে, কিভাবে কংগ্রেচুলেশন করবে সেসব, কিন্তু তার সব আশায় এক বালতি পানি দিয়ে তন্ময় তার গম্ভীর কণ্ঠে বকে ওঠে। এত এফোর্টের পরেও সেকেন্ড র্যাঙ্ক, তাহলে বুঝছেন আরও কত পড়াশোনা করা দরকার। কিন্তু আপনি তো পাত্তাই দিচ্ছেন না, গায়ে হাওয়া লাগিয়ে উঠছেন। বি সিরিয়াস, ওকে? নিজের ভালোটা বুঝতে শিখুন। সময় থাকতে সময়ের মূল্য দেন, না হলে দেখবেন পরে আফসোস ছাড়া আর কিছুই হচ্ছে না। এরপর তন্ময় আপন মনে পড়ার শিডিউল তৈরি করতে থাকে, আর এইদিকে তানিশা আমাবস্যার মতো মুখ করে বাকি সময়টুকু পড়ে যায়। পড়ানো শেষ করে তন্ময় বেরিয়ে যাবে এমন সময় সে দরজা পর্যন্ত এসেও আবার ভিতরে ঢুকে। তানিশা এখনো মাথা নিচু করে টেবিলে নখ খুঁড়ছে। তন্ময় তার শক্ত হাত দিয়ে তানিশার পিছন দিয়ে হিজাবের ওপর আলতো করে বুলিয়ে সরল গলায় বলে, মন খারাপে কিছু নেই, সবসময় সব জিনিসের প্রশংসা করতে হয় না, কোনো কোনো ক্ষেত্রে এড়িয়ে যেতে হয়। তবে বলতে হবে ভালো করেছেন আপনি। আমি আপনার চেষ্টায় খুশি, কিন্তু সামনে এর থেকেও আরও ভালো করতে হবে। আর আমি জানি আপনি পারবেন। বলে তন্ময় তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে তানিশার বাড়ি থেকেই বেরিয়ে গেল। তানিশা বরফের নেই জমে আছে। এক অদ্ভুত অনুভূতি তার পেটের ভিতরে বারবার মোচড় দিয়ে উঠছে। সে চোখের পলক ফেলাতেই যেন ভুলে গেছে তার কিশোরী মনে প্রেমের ঝড় বয়েছে। তন্ময়ের আকস্মিক করা কাণ্ডে সে হতবিম্বল। মানুষটা হঠাৎ কেন অমন করলো,
তা তার অজানা, কিন্তু তার ভালো লাগছে, অনেক ভালো। বরং বা চোখের সামনে তন্ময়ের হাত বুলিয়ে দেওয়া দৃশ্যটা ভেসে উঠল, আর এতেই তার ষষ্ঠ ইন্দ্রিয়ের সবগুলো কেমন অসাড় হয়ে পড়ল। সে কিছুক্ষণ এভাবেই বসে রইল, এরপর কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। তন্ময় বাড়ির ছাদের উপরে প্রাচীরে উঠে নিচের দিকে পা ঝুলিয়ে বসে আছে। পরনে এখনো তার বাইরের পোশাক, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেই সরাসরি ছাদে চলে এসেছে। তাকে কেমন জানি উন্মাদের মতো লাগছে। শার্টে বুকের কাছে দুইটা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, চোখের দৃষ্টি গিয়ে পড়েছে সামনে 4 তলা বাড়ির 3 তলা জানলায়। ঘরের বাতি বন্ধ, অন্ধকার। ঘরে থাকা মানুষটি হয়তো ঘুমিয়ে গেছে। তন্ময় সেই দিক থেকে চোখ সরিয়ে হাতে থাকা জ্বলন্ত সিগারেটের দিকে শূন্য দৃষ্টিতে চায়। সেই কখন থেকে সে সিগারেটটা জ্বালিয়ে রেখেছে, কিন্তু খাচ্ছে না। খাবে কি করে? সে তো কোনোদিনই সেসব ছুঁয়েও দেখেনি, কিন্তু আজ কেন জানি তার বড্ড নেশা করতে ইচ্ছে করছে। তাই সে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে নেশা পূরণের পথে ধরেছে। সে কিছুক্ষণ সিগারেটের দিকে তাকিয়ে থেকে তা দূরে ছুঁড়ে ফেলিয়ে দেয়। পকেট থেকে ফোনটা বের করে ওপেন করে ওয়ালপেপারে থাকা ছবিটার থেকে চায়। মুহূর্তে তার এলোমেলো মনটা শিথিল হতে থাকে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর সেই লম্বা একটা শ্বাস নেয়। ওয়ালপেপারে থাকা মানবীর উদ্দেশ্যে তন্ময় তার যত্নে গড়া আবেগ প্রকাশ করে। আর কত পড়াবে বলো তো, আর কত? আমি তো সেই গত 4 বছর ধরে পড়েই চলেছি, আর তো পারছি না। তোমার মনে কি একটুও মায়া নেই? একটুও করোনা হয় না আমার প্রতি? যতই তোমার সামনে নিজেকে শক্ত রাখতে চাই, নিজের আবেগকে নিয়মের বাঁধনে বেঁধে রাখতে চাই, ততই তুমি যেন বেপরোয়া হয়ে ওঠো সেসব ভাঙবে বলে। কেন? কেন এমন করো বলো তো, কেন? মেয়ে, তুমি কি জানো না আমি কতটা লাগামহীন, কতটা নিয়ন্ত্রণহীন? শুধু তোমার জন্য এই আমি নিয়ন্ত্রণহীন মানুষটা নিয়ন্ত্রণে এসেছি, নিজেকে সামনে রাখতে শিখেছি। কিন্তু তুমি আমাকে ঠিক থাকতে দিচ্ছ না, তোমার আচরণ আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। এমন করো না মেয়ে, তাহলে নিজেকে সামলানোটা বড্ড কঠিন হয়ে যাবে। দেখছো না আজকে কেমন একটা ভুল করে বসলাম। তোমার ওই কাজল কালো আঁখিতে আধা ইয়া অম্বল দেখে নিজেকে আর সামলাতে পারিনি, নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে গেছিলাম কিছু পলকের জন্য। ঠিক বেহায়া মন তোমাকে খুশি করার অজুহাত ছুঁয়ে দিল। এখন কিভাবে থাকবো বলো তো? মনটা যে বরাবর তোমাকে ছুঁতে চায়, তোমার কাছে পেতে চাচ্ছে। প্রেমের টানে দহনে জ্বলতে থাকা বুকটাতে তোমার মাথা চেপে ধরে আজকের মতো হাত বুলিয়ে দিতে ইচ্ছে করছে। কাজটা ঠিক করো না মেয়ে, ঠিক করোনি। আমার শান্ত মনকে অশান্ত করে তুমি ভালো থাকবে তা তো হবে না। শুধু দেখো এবারে তন্ময় কি করে। বলেই সে ছাদের মেঝেতে 2 হাত ছড়িয়ে শুয়ে পড়ে। সেই দিনের পর আরো 2টা দিন কেটে গেছে। তন্ময় আগের মতোই তানিশাকে পড়াচ্ছে। তার জন্য সেই দিনের ঘটনা মনেই নেই। তানিশা নিজেকে বুঝিয়েছে যে মানুষটা হয়তো তাকে স্নেহ করেই অমন করেছিল। তানিশাও নিজেকে এখন গুছিয়ে নিচ্ছে, আর সে আগের মতো রাত জেগে কান্না করে না। সে একটু একটু করে সামলাচ্ছে নিজেকে। যতই হোক সামনে তার এইচএসসি, তাই সে সব কিছু ভুলে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। কিন্তু ভাবনাকে তো আর আটকে রাখা যায় না। সে মনে ঠিকই উকি দেয়, তবু সে নিজেকে যথাসম্ভব আটকে রেখেছে। তানিশা তার মাকে বলে বিকেলের বেশ সকালে নিয়েছে। বিকেলের দিকে বাইরের সব কাজই সে বন্ধ করে দিয়েছে, এমনকি তার অতি পছন্দের আর্ট ক্লাসও অফ করে দিয়েছে। তানিশা চটজলদি রেডি হয়ে বেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গলির মোড়ে তার 2 বান্ধবী অপেক্ষা করছিল তার জন্য। সে যেতেই তার বেসের রাস্তা ধরে। তানিশার বেস 2 তলায়, নিচতলায় অন্য ক্লাসেই কোচিং হয়। সে যখন সিঁড়ি দিয়ে উঠবে তখনই তার কানে পরিচিত কণ্ঠস্বর ধরা দেয়। সে তড়িৎ গতিতে পাশের ক্লাসরুমের দিকে তাকায়। কাঙ্ক্ষিত মানুষটিকে অপ্রত্যাশিতভাবে দেখে সে কিছুটা চমকায়, পরে নিজেই নিজেকে বকে মানুষটি এখানে থাকতেই পারে, তার প্রফেশনে তো এটাই। মনে মনে সে খুশি হয়, যাক এখন থেকে সকালেও তাহলে মানুষটাকে দেখে নিজের মনের তৃপ্তি মেটানো যাবে। কিন্তু মুহূর্তের সামনের দৃষ্টিটি দেখে তার চোখে মুখে আধার নেমে আসে, বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। ক্লাসের 2টো মেয়ের সাথে তন্ময় হেসে হেসে কথা বলছে, তা দেখে তানিশার মনে মেঘ জমেছে। সে নিজ মনে সেদিকে চেয়ে ভাবতে থাকে, কই, মানুষটা তো তার সাথে এই দীর্ঘ সময় একবারও হেসে কথা বলেনি। সব সময় নিজেকে কেমন গম্ভীরতার চাদরে ঢেকে রেখেছে। কেন তার সাথে কি একটু হেসে কথা বলা যায় না? সে কি এতটাই খারাপ? হয়তো বা তাই।
সবার কাছে ভালো মেয়ে তানিশা তন্ময়ের কাছে নিজেকে ঠিকভাবে প্রমাণ করতে পারবে না, তাই হয়তো সে খারাপেই থেকে গেছে। তানিশার ভাবনির মাঝেই নাফিসা তাকে ডাক দেয়। কি রে, থামলি কেন? ক্লাস শুরু হয়ে যাবে তো। তানিশার একবার পাশের ক্লাসের দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপচাপ দোতলায় উঠে যায়। নাফিসা হঠাৎ তানিশার মন খারাপের কারণ বুঝল না, কিছু যে হয়েছে সে তা শিওর। তাই সে আশেপাশে একটু পর্যবেক্ষণ করতে থাকলো, আর তাতেই তন্ময়কে ইউনিটের ক্লাস নিতে দেখলো। সে একবার তন্ময়ের দিকে আর একবার তো তানিশা যাওয়ার পথে তাকে সব ব্যাপার বুঝে নিল। তার বুক চিরে হতাশার শ্বাস বেরিয়ে আসলো, সেও চুপচাপ ক্লাসে চলে গেল। 1 ঘন্টা ক্লাস শেষ হতেই তানিশা ওদের দুজনকে বলে আগে বেরিয়ে পড়লো। সে তার মন খারাপকে বেশি সময় স্থায়ী করতে চায় না, তাই মন ঠিক করতে একাকী সময়কে বেছে নিল। তানিশা যখন মেন রাস্তায় পৌঁছালো তখন দেখলো কিসের যেন ঝামেলায় রাস্তা বন্ধ। তাই সে শর্টকাট যাওয়ার চিন্তা করলো। শর্টকাটে যেতে যেতে সে অনুভব করলো তার কেউ পিছু নিচ্ছে। সে পিছনে ফিরে কিন্তু কাউকেই দেখতে পায় না। সে আবার হাঁটতে শুরু করে। তার মন বলছে কেউ তার পিছু নিয়েছে, কিন্তু সে যতবার পিছন ঘুরে দেখেছে ততবারই কাউকেই দেখতে পাচ্ছে না। সে ভয় পায়, হাঁটার গতি দ্রুত বাড়িয়ে দেয়। 10 মিনিটের রাস্তা সে 4 মিনিটে পার করে। বাড়ির সামনে এসে সে দ্রুত গতিতে 3 তলায় উঠে এবং কলিং বেল টিপতে থাকে। মিসেস রক্সানা এসে দরজা খুলতে তানিশা তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে যায়। কাঁধে থাকা ব্যাগ ডাইনিংয়ে ফেলে ফ্রিজ থেকে পানি বের করে সে এক চুমুকে অর্ধেক বোতল শেষ করে জোরে শ্বাস নিতে থাকে। মেয়ের এমন কাণ্ডে তানিশার মা ভয় পেয়ে যান। তিনি কণ্ঠে উদ্বিগ্নতা প্রকাশ করেন। কি হয়েছে? এমন করছো কেন? রাস্তায় কেউ কিছু করেছে? তানিশা নিজেকে স্বাভাবিক করে মায়ের প্রশ্নের উত্তর দেয়। না মা, তেমন কিচ্ছু নয়, আসলে কুকুর দেখে ভয় পেয়েছি। তানিশার মা হাঁপ ছাড়ে। তিনি গম্ভীর গলায় বলেন, তোমাকে কতবার বলেছি না, কুকুরকে দেখে ভয় পাবে না? বাচ্চা তুমি, কুকুরকে কিছু না করলে সে তোমাকে মারবে বা কাটবে? বাচ্চা মুখগুলো একটু বন্ধ করো, যথেষ্ট বড় হয়েছে এখন, এসব মানায় না। তানিশা ফ্রেশটা ইনোসেন্ট করেই বলে। কি করব আম্মু, ভয় লাগে তো। তানিশার মা একবার মেয়েকে দেখে তো আর কিছু না বলে রান্নাঘরে যান। মা যেতেই তানিশা হাঁপ ছাড়ে। মা যদি কিছু টের পেয়ে যেত। সে তো নিজেই এখনো শিওর না যে কেউ তাকে ফলো করেছিল, আর মাকে বললে শুধু শুধু টেনশন করতো, তাই সে আর বললো না। তানিশাকে বাড়িতে ঢুকতে দেখে আগন্তুক ব্যক্তিটি স্বস্তি পায়। সে এতক্ষণ তানিশার পিছু ছিল। আগন্তুকটি বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে। তোমার অজানায় তোমার পাশের সঙ্গী হয়ে থাকবো আজীবন। এরপর সে নিজ গন্তব্যে চলে যায়। নেহাল রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। এমন সময় তার ফোন আসে। ফোনটা ধরতেই সে পায়েল দাসের কুণ্ঠরত কণ্ঠ শুনতে পায়। মুহূর্তেই তার বুক ধক করে ওঠে। কোনো কিছু হারানোর ভয় জেগে ওঠে। সে কর্ণের মধ্যে গলা দিয়ে কথা বের করে। আন্টি, কাঁদছেন কেন? কি হয়েছে? সব ঠিকঠাক তো? বাবা সাগরিকা, কাল থেকে দরজা খুলছে না, তুমি একটু। ওনার কথা শেষ হওয়ার আগেই নেহাল বলে উঠল। আপনারা টেনশন করবেন না, আমি আসছি। বলে সে ফোন কেটে দৌড় দেয়। রাস্তায় কোনো রিক্সা নেই। সে কিছু দূর দৌড়ানোর পর একটা চলন্ত রিক্সা দেখতে পায়। সেই অবস্থায় রিকশায় লাফ দিয়ে উঠে পড়ে। রিকশাওয়ালা মামা ভয় পেয়ে যায়। নেহাল মামাকে শান্ত হতে বলে দ্রুত তার দেওয়া ঠিকানায় যেতে বলে। রিকশাওয়ালা সাগরিকাদের বাসায় থামতেই সে টাকা দিয়ে দৌড়ে ভিতরে ঢুকে যায়। সাগরিকার মা বাবার ড্রয়িং রুমে বসেছিল। নেহাল তাদের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায়ে উপরে উঠে যায়। সাগরিকার রুমের সামনে এসে লম্বা দম ছাড়ে, এরপর হাত দিয়ে দরজায় বাড়ি দেয়। না, ভেতর থেকে কোনো রেসপন্স নেই। সে এবার জোরে দরজা ধাক্কা দিতে থাকে। সাগর, এই সাগর, দরজা খুল। দেখ, তোর মা বাবা তোর টেনশনে আমাকে ডেকে এনেছে। দরজা খুল মেয়ে, দরজা খুল। আমি 3 পর্যন্ত গুনতে গুনতে যদি তুই দরজা না খুলিস তাহলে আমি কিন্তু দরজাটা ভেঙে ফেলবো। 1, 2। নেহাল কাউন্টিং শুরু করতেই দরজা খুলে যায়। হঠাৎ খুলে যাওয়ায় নেহাল ভয় পেয়ে যায়। সে বুকে ফু দিয়ে ভিতরে ঢুকে দরজা ফিরিয়ে দেয়। সাগরিকা বিছনায় পা ঝুলিয়ে বসে আছে, চুলগুলো অগোছালো, সমস্ত চেহারায় মলিনতার ছাপ। নেহাল কোনরূপ শব্দ ছাড়াই সাগরিকার পাশে বসে। সাগরিকা একবার তার দিকে চেয়ে আবার সামনের জানলা বরাবর তাকায়। নেহাল নরম গলায় ডাকে। সাগর, কোনো রেসপন্স নেই। কেন এমন করছিস তুই? কি হয়েছে তোর? আমাকে কি বন্ধু হিসেবে বিশ্বাস করে বলা যায় কোথায় তোর সমস্যা হয়েছে? সাগরিকা কোনো কথা না বলে সে শুধু এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। সাগর, জানিস আমরা মানুষরা না বড্ড স্বার্থপর। নিজেদেরটা ছাড়া
অন্যদেরটা ভাবতেই পারি না। দেখ, তুই শুধু তোর নিজেরটাই ভাবছিস। তোকে ঘিরে যে আরো অনেক মানুষের চিন্তা ভাবনা আছে সেদিকে তোর ভাবনাই নেই। তোর চিন্তায় যে আঙ্কেল আন্টি কাল রাত থেকে কোনো কিছু খায় না সেই খেয়াল কি তোর আছে? ড্রয়িং রুমে বসে আছে সেই খবর কি তোর জানা আছে? হ্যাঁ, তুই জানিস না আঙ্কেলের বিপি লো, ঠিকমতো মেডিসিন না নিলে তার সমস্যা হয়। একবার বের হয়ে দেখ তাদের মুখ চোখের কি অবস্থা হয়েছে। তোকে নিয়ে যে তারা এত চিন্তায় আছে সেগুলোর কি বিন্দুমাত্র দাম নেই তোর কাছে? তারা কি তোকে ছোটবেলা থেকে ভালোবাসা দেয়নি? তারা কি তোকে ভালোবাসে না? তাহলে কেন এমন করছিস? কি না কি হয়েছে সেটাকে আঁকড়ে ধরে এই মানুষগুলোকে কষ্ট দিতে পারছিস তুই? ভগবান ক্ষমা করবে তো তোকে। যদি এই মা বাবার কিছু হয়ে যায় তখন কি করে নিজের কাছে মুখ দেখাবি? আর নেহালের কথার মাঝে সাগরিকা তাকে জাপটে ধরে কেঁদে ওঠে। প্রথমটা নেহাল ভরকে গেল, পরে নিজেকে সামনে নেয়, সাগরিকার মাথায় স্নেহর হাত রেখেই বলিয়ে দেয়। নেহাল, আমাকে বাঁচাও। আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আমি চাইছি না বাবা মাকে কষ্ট দিতে, কিন্তু আমিও তো কষ্টগুলো সহ্য করতে পারছি না। আমিও ঠিকভাবে আগের মতো বাঁচতে চাই, আগের সাগরিকা হয়ে তোমাদের সাথে আনন্দ হই হুল্লোড় করতে চাই। আমাকে একটু সাহায্য করবে তুমি? আমাকে কি আমার পুরনো জীবনে ফিরিয়ে দেবে? একটু কি সাহায্য করবে? নেহাল পরম যত্নে সাগরিকার এক হাত আঁকড়ে ধরে কথা দেয়। কথা দিচ্ছি তোর জীবনে কোনো কষ্ট লাগবে না। পূর্বের সকল কষ্ট মুছে দিয়ে তোকে আবার নতুন করে বাঁচতে শেখাবো আমি। তোর নতুন সুখের সাথী হব আমি। কথা দিচ্ছি তোকে আবার আগের মতো করে দিব। তুই আবার আগের মতো হয়ে আমাদের সাথে আনন্দ করবি। কথা দিচ্ছি তোকে। সাগরিকা আরো একটু আঁকড়ে ধরে নেহালকে। নেহালও যত্নে সামলে নেয়। তানিশা আর্ট ক্লাসে যাবে বলে ঠিক করলো, কারণ বেতন দেওয়া বাকি, তার উপর ম্যামকেও বলা হয়নি। সে রেডি হয়ে ক্লাসের উদ্দেশ্যে বের হলো। তানিশা আর্ট ক্লাস এলো আজ প্রায় 1 মাস পর। টেস্ট এক্সামের আগে আসা হয়েছিল, এরপর আর পড়াশোনার চাপে সুযোগ হয়ে ওঠেনি। তানিশা ক্লাসে না ঢুকে আগে ম্যামের কাছে গেল। ম্যাম তাকে দেখে ভীষণ খুশি হলেন। তানিশা মামনি যে। জি ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি খবর বলো? তোমাকে তো আর দেখাই যায় না ক্লাসে। ম্যাম, সামনে এইচএসসি না, তাই আসা হচ্ছে না। ইনশাল্লাহ সব কিছু শেষ হলে আবার শুরু করব। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো এবার এইচএসসি ক্যান্ডিডেট। তা পড়াশোনার কি খবর? আল্লাহর দিনে ভালোই চলতেছে। শুনে ভালো লাগলো। আর দোয়া করি তুমি যেন তোমার লক্ষ্য পূরণ করতে পারো। ইনশাল্লাহ ম্যাম। এরপর তারা ক্লাসে যায়। সেইখানে অনেক বয়সের ছেলে মেয়ে রং তুলি তাদের কল্পনাকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে। তানিশা গিয়ে তার জায়গায় বসে পড়ল। ম্যামও ক্লাস শুরু করলেন। ম্যাম আজকে মানুষের অনুলিপি আঁকতে শিখবেন। তানিশার শুধু প্রথমটুকু দেখা হয়েছে, তাই শুধুমাত্র তার জন্য ম্যাম আজকে আবার পুরোটা প্রথম থেকে রিপিট করবেন। তানিশা পুরো ক্লাস টাইম খুব মনোযোগ দিয়ে শেষ করেছে। তার কাছে এখন প্রতিটা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেছে, সে এখন আঁকতে পারবে। এর জন্য সে ভীষণ খুশি। তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। সে আজ তার মনের মানুষের অনুলিপি আঁকবে। তার মনের সবটুকু ভালোবাসা উজাড় করে সে ক্যানভাসে ফুটিয়ে তুলবে। আরো অনেক কিছু ভাবতে ভাবতে সে ক্লাস শেষ করলো। তন্ময়ের ভার্সিটিতে ক্লাস নেই, হেদিকে আবার কোচিং এর ক্লাসও বন্ধ। তাই সে ভাবলো একবার মসজিদের ইমামের সাথে দেখা করতে যাবে। তার ভদ্রলোকের কথা গুলো শুনতে খুবই ভালো লাগে, মন ভরসা সঞ্চয় হয়। তাই সে মসজিদের দিকেই গেল। ইমাম মাহাদিন সবেমাত্র মসজিদ থেকে বের হতেই তন্ময়কে দেখলো। ওনার মুখে আলতো হাসি দেখা গেল। তন্ময় ইমামকে দেখে তার দিকে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম হুজুর। ইমাম মুচকি হেসে উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার সালাম দেওয়াটা কিন্তু আগের থেকে অনেক উন্নত হয়েছে। তন্ময় আলতো হাসে, এরপর কণ্ঠে দীর্ঘতা নিয়ে উত্তর দেয়। পারফেক্ট হয়ে যাবে হুজুর, এখন তো শিখছি, সামনে দেখবেন একদম আপনাদের মতো করে সালাম দিচ্ছি। ইনশাল্লাহ। হুজুর আপনার কি সময় হবে? নিশ্চয়ই, বলো কি বলবে। এরপর তারা প্রায় ঘন্টাখানেক আলাপ করে। কথার শেষে তখন তন্ময় উঠবে, ঠিক তখনই ইমাম সাহেব তাকে উদ্দেশ্য করেই বলল। তাহলে কবে শুভ কাজটা করতে চাচ্ছ? তন্ময় কণ্ঠ উদ্যমতা প্রকাশ করলো। বেশি সময় নেব না হুজুর, খুব শীঘ্রই কাজটা করে ফেলবো। সুবহান আল্লাহ।
তন্ময় রাস্তা হাঁটতে হাঁটতে ফোনের কিবোর্ড পরপর হাত চালিয়ে দুটো মেসেজ লেখে। সে এরপর মেসেজ দুই নাম্বারে পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। নেহাল তার বেডে শুয়ে ভিডিও গেমস খেলছিল। ফোনের মেসেজ নোটিফিকেশন আসায় সে ফোনটা হাতে নিয়ে চেক করে, আর তাতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে দ্রুত শোয়া থেকে উঠে বসে কয়েকবার মেসেজটা আবারও পড়ে, এরপর দু হাত তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হে ঈশ্বর, আমার বন্ধুটাকে দেখো, আঙ্কেল আন্টি যেন মেনে নেই সবটা। খুদা, দেখো তুমি। তানিশার কলেজে আজ বিদায় অনুষ্ঠান, তাই 3 বান্ধবী আজ শাড়ি পরেছে। প্রথমে তানিশা পরতে আপত্তি করলেও পরে ওদের জড়াজড়িতে পরতে বাধ্য হয়। 3 বান্ধবীকে আজ গোলাপের এক একটা অংশ লাগছে। নুসরাতের পরনে শাড়ির রং বেবি পিঙ্ক, নাফিসা পরেছে রেড, আর তানিশার পরনে হট পিঙ্ক, ঠিক যেন এক একটা গোলাপ। তারা কলেজে গিয়ে অনেক হই হুল্লোড় করলো, নানা অ্যাঙ্গেলে ছবি তুললো, মানে পুরো সময়টা তাদের আমোদ ফুর্তিতে কেটে গেল। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। তানিশা নাবিশা দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। নুসরাতকে আপনার নিয়ে গেছে। তারা নাকি আজ সত্যিকারের অর্থে প্রেমিক প্রেমিকার মতোই ঘুরবে, তাই তো আপনার আজ নুসরাতের শাড়ির সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এসেছে। বাকি 2 বান্ধবীদের বেশ লাগলো ব্যাপারটা। তানিশারা প্রায় অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়েছে, কিন্তু কোনো রিক্সাই পাওয়া যাচ্ছে না। শেষে দুজনে বাধ্য হয়ে হাঁটাতে হলো। দুজন যখন গল্প করতে করতে বাড়ির পথে হাঁটছিল, এমন সময় হঠাৎ কোথা থেকে একজন এসে একগুচ্ছ গোলাপ নিয়ে তানিশার সামনে বসে পড়ে। হঠাৎ এমন ঘটনায় তানিশা এবং নাফিসা দুজনেই হকচকিয়ে যায়, এমনকি তারা পিছিয়ে যায় কিছুটা। সামনের ব্যক্তিটির মুখ এখনো দেখা যায়নি, ফুলের কারণে তার মুখ ঢেকে আছে। তানিশা নিজেকে শান্ত করে সামনের ব্যক্তিটির উদ্দেশ্যে কিছু বলবে, তার আগে ব্যক্তিটি ফুলগুলো তাকে এগিয়ে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলা শুরু করলো। I love you, Angel. Really, really love you. Will you be many forever? তানিশা রীতিমতো ফিমকি খাওয়ার অবস্থা। সামনের ব্যক্তিকে দেখে সে কিছুই বুঝতে পারছে না। এই মানুষটা কি করে তাকে এসব বলতে পারে? মানুষটাকে তো সে কোনোদিনও অন্য চোখে দেখেনি, সব সময় ভাইয়ের চোখেই দেখেছে। তাইবা যেমন নিজের ভাইকে দেখে, সেও তেমন ভাইয়ের নজরে শ্রদ্ধা করেছে সবসময় মানুষটাকে। আর উনি তো কখনো বুঝতে দেয়নি যে এইসব তার মনে চলছে। সবসময় তো ভাইয়ের মতোই ব্যবহার করেছে, তাহলে তার মনে এইসব উদয় হলো কবে? তানিশা অনেক কষ্টে নিজেকে সামলায়, এরপর শান্ত গলায় উত্তর দেয়। আপনি যা করলেন ঠিক করলেন না। আমি আপনার থেকে এটা আশা করিনি ভাইয়া। আমি কখনোই আপনাকে সে নজরে দেখিনি, আর ভবিষ্যতে পারবও না। তো সরি টু সে, আই অনেস্টলি রিজেক্ট ইউর প্রপোজাল। বলে সে হাঁটা ধরে। নাফিসা এতক্ষণ ঘরের ভিতরে ছিল, সেও একবার হতাশ শুভর দিকে চেয়ে তানিশার পিছু পিছু যায়। নাফিসাও তানিশার কাছে আসার পূর্বেই সে একটা চলন্ত রিক্সা ধরে বাড়ি চলে যায়। এদিকে নাফিসাও তানিশার মনের অবস্থা বুঝে কিছুক্ষণ অপেক্ষা করে অন্য রিক্সা ধরে বাড়ি চলে যায়। তানিশা বাসায় এসে রাগে ফুঁসছে। এদিকে নাফিসা তাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু সে ফোনই তুলছে না। সে ধরবে বলে মনে করে ফোনটা হাতে নিয়ে আবার বিছনায় ছুঁড়ে মারে। এই অবস্থায় ওয়াশরুমে ঢুকে পড়ে। শাড়ি পরেই সে শাওয়ার চালু করে তার নিচে দাঁড়িয়ে পড়ল। তার মারাত্মক রাগ লাগছে। শান্ত ভাইয়া করা কাজটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে মানে ভালোবাসার দোষ নয়। সে মানে ভালোবাসার দোষ নয়, কিন্তু এইভাবে পাবলিক যে তা প্রকাশ করে দোষ। যদি মা বা তন্ময় বা চেনা জানা কেউ দেখে ফেলতো তখন কি হতো? নিশ্চয়ই তারা ভুল বুঝতো, তাকে খারাপ ভাবতো। তন্ময় হয়তো তাকে আর পড়াতোই না। ভাবতেই তানিশার হৃৎপিণ্ড কেঁপে কেঁপে ওঠে। সে আর ভাবতেই পারছে না। সেটা টানা 1 ঘন্টা শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করলো, চেঞ্জ করে পরনের জামা কাপড় ধুয়ে বেলকনিতে শুকাতে দিল। এর মধ্যে ফোনটা আবার বেজে উঠলো। নাফিসা ফোন দিয়েছে ভেবে সে দ্রুত ফোনটা তুললো, কিন্তু অপর পাশ থেকে ব্যক্তি গলা শুনে সে হতভম্ব হয়ে গেল। সে ফোন কাটবে এর আগে ব্যক্তিটি বলে উঠল। আমাকে প্রত্যাখ্যান করে ঠিক করলে না, আমি যা চাই তা পেয়েই ছাড়ি। হোক সেটা নয় পথে, না হয় অন্যায় পথে। তো সাবধানে থেকো, মানে বলতে চাচ্ছি সতর্ক থেকো। হয়তো কোনো এক সময় রাস্তায় বসা কলেজ বা অন্য কোনো জায়গা থেকে উধাও হয়ে গেলে একদম সোজাসাপটা কথা তোমাকে কেউ তুলে নিয়ে গেল, এরপর যা হবে বুঝতেই তো পারছো। সো বি কেয়ারফুল। বাই বাই জান পাখি, খুব শীঘ্রই দেখা হচ্ছে।
বলেই সে ফোনের লাইন কেটে দিল। এদিকে তানিশা ভয়ে বোবা হয়ে গেছে, তার মাথা কিছুই কাজ করছে না। সে কান থেকে ফোন নামিয়ে দ্রুত শুভর নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। এরপর সে মূর্তির ন্যায় মেঝেতে বসে পড়ল। তার ভয় লাগছে, বড্ড ভয়। যদি শুভ ভাইয়া সত্যি সত্যি কিছু করে বসে তাহলে? এর মধ্যে আবার ফোনটা বেজে উঠল। সে ভয়ে ভয়ে ফোনের দিকে তাকায়। স্ক্রিনে নাফিসা নামটা দেখে সে চটজলদি ফোনটা তোলে। এই মাইয়া, সমস্যা কি তোর? ফোন ধরছিস না কেন? দোষ করলো অন্যজন আর রাগ ঝাড়ছিস আমার উপর? সাহস তো কম নয় তোর, বেয়াদ্দপ মাইয়া। নাফিসার কথা শেষ হতে না হতেই তানিশার ভীতু কণ্ঠ শোনা যায়। দোস্ত, তানিশার গলা শুনে নাফিসা ভড়কে যায়। সে অস্থির হয়ে ওঠে। কি রে তানি, তোর গলা এমন শোনাচ্ছে কেন? দোস্ত, শুভ ভাইয়া ফোন করেছিল। ওই হালার পুতের এত সাহস আবার তোরে ফোন দেয়? কি বলছে তোরে? একবার খালি বল, কি বলছে? আমাকে হুমকি দিয়েছে দোস্ত। কি? হালার এত বড় সাহস তোরে হুমকি দিছে? আবাল শালায় কিভাবে হুমকি দিছে বলতো? এরপর তানিশা শুরু থেকে সবটা বলো। নাফিসা কিছুক্ষণ চিন্তা করে বান্ধবীকে ঠান্ডা করতে গলায় ডনকেয়ার ভাব আনে। আরে ওই ব্যাটার তো কোনো কামই নাই, এর জন্য তোর পিছে লাগছে। ওর তো ক্ষমতা নাই যে তোর ক্ষতি করবে। তোর টেনশন নিস না। আর যদি বেশি ভয় লাগে তাহলে আন্টিকে বলে দেখ, আন্টি কোনো না কোনো ব্যবস্থা করবে। ঠিক বলেছিস, আম্মুকেই বলি। আমার ওকে সুবিধের মনে হচ্ছে না। হ্যাঁ তাই কর। সে নাফিসার সাথে আরো টুকটাক কথা বলে ফোন রেখে মায়ের রুমে গেল। তন্ময় আজ পড়ানোর পুরোটাই সময় তানিশাকে খেয়াল করেছে। মেয়েটার কি যেন হয়েছে, কেমন অগোছালো লাগছে, কেমন ভীতু ভাব তার চলন জুড়ে। কিছু যে হয়েছে সেটার ব্যাপারে তন্ময় শিওর, কিন্তু কি হয়েছে সেটা তাকে নিজেকেই বের করতে হবে। তাই সে কিছুক্ষণ তানিশাকে পর্যবেক্ষণ করিয়ে কোনো কিছু না বলে পড়ানো শেষ করে বেরিয়ে পড়ল। তন্ময়ের বাবার বিজনেসের জন্য অন্য শহরে গিয়েছিল। তার 3 দিনের ট্রিপ শেষ করে আজ আসার কথা ছিল, কিন্তু কাল হঠাৎ ছেলের মেসেজ দেখে রাতের মধ্যেই তিনি সব কাজ শেষ করে আজ সকালে বাড়ি ফিরেছেন। তন্ময় আজ সকালে হাঁটতে বের হয়নি। সকাল থেকেই সে প্রস্তুতি নিচ্ছে তার জীবনের নতুন যুদ্ধের জন্য। সে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে রুম থেকে বের হয়। মিস্টার নীনেন্দ্র সরকার ডাইনিংয়ে বসে চা খেতে খেতে পত্রিকা পড়ছেন। তন্ময় তার সামনে সোফায় বসতে বসতে বাবাকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং। আচ্ছা বাবা, হঠাৎ এত জরুরি তলব করলে কেন? তুমি তো এমন কখনো করো না। দরকার হলে তো ফোনে বলতে পারতে। এভাবে ডেকে আনার মানে কি? তুমি জানো তোমার ছেলের কারণ ছাড়া কোনো কিছু করে না। নিশ্চয়ই কোনো দরকার আছে, তাই তোমাকে এভাবে আনলাম। তা বলো কি দরকার? আর একটু অপেক্ষা করো। বলে তন্ময় তার মাকে ডাকতে থাকে। মন্দিরা সরকার রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তন্ময় তাকে চোখের ইশারায় বাবার পাশে বসতে বলে। তিনি বসতেই তন্ময় বলা শুরু করে, মা বাবা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? বাবা শোনো, আমি এখন যা বলবো তা হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমি যথেষ্ট বড় হয়েছি। আমি অ্যাডাল্ট। আমার নিজেরও কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আর আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। সাসপেনশন না ক্রিয়েট করে সোজাসুজি বল। বাবা মা, আমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছি। তন্ময়ের কথাটা ঠিক বিনা মেঘে বজ্রপাতের মতো ঠেকলো। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। মিস্টার এবং মিসেস সরকারের মুখে কোনো রং নেই, মুখে কোনো রাগ নেই। তার এক দৃষ্টিতে তন্ময়কে পর্যবেক্ষণ করছে। হঠাৎ তন্ময়ের বাবা গম্ভীর গলায় প্রশ্ন করলেন, তার কণ্ঠে স্পষ্ট রাগের ছাপ। কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? এর মধ্যেই মন্দিরা সরকার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, বাবা কি বলছিস? এসব বলতে নেই, ঠাকুর পাপ দিবে। তন্ময়ের স্পর্শ স্বীকারোক্তি। পাপ দিলে দিবে, আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাদের ডিসিশনটা জানিয়ে দিলাম। এখন সেটা তোমরা মানবে কি মানবে না তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তো ধর্ম ছাড়বই। তন্ময়ের বাবা এবার চেয়ার থেকে উঠে পড়লেন। তন্ময়ের গায়ে হাত তুলবেন তার আগে মন্দিরের সরকারের মাঝখানে দাঁড়িয়ে পড়ে স্বামীকে উদ্দেশ্য করে অনুনয় করে বললেন, করছোটা কি তুমি? এত বড় ছেলের গায়ে হাত তুলবে? মন্দিরা, তুমি সরে যাও। আজ ওকে মেরেই ফেলবো। ওর কত বড় সাহস! ও আমাদের 14 পুরুষের ধর্ম বদলাতে চায়। কতটা দুঃসাহস তার! আর দেখো, এত বড় অন্যায় করছো অথচ বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। সরে যাও, তুমি সরে যাও।
আজ আমি ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। তুমি মাথা ঠান্ডা করো একটু, আমি ওকে বোঝাবো। শান্ত হও তুমি। মা, আমি যা বলার বলে দিয়েছি, তাই শুধু মিথ্যা আশা দিও না। তন্ময়ের উত্তরে তার বাবা হার চটে গেল। তিনি চিল্লিয়ে বললেন, তোমার কথাই যেহেতু সব, তাহলে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার মুখটাও দেখতে চাই না, বেরিয়ে যাও। তন্ময় কোনরূপ উত্তর না দিয়ে নিজের ঘরে যেয়ে কাবার্ডের নিচে রাখা লাগেজ নিয়ে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নীরেন্দ্র সরকার আরও কত কথা বলে নিজের ঘরে চলে যান। এদিকে মন্দির সরকার পড়েছে মহাবিপদে। না স্বামীকে সামলাতে পারছে না সন্তানকে। তিনি চোখের জল ফেলাতে ফেলাতে বাড়ির বাইরে বেরিয়ে এলেন, কিন্তু তন্ময় নেই। সে বহুত আগে গাড়ি ঘরে চলে গেছে। সে হয়তো জানতো এমন কিছুই হবে, তাই সব কিছু আগে থেকেই ঠিক করে রেখেছিল। তন্ময় মেন রাস্তার কাছে এসে কাউকে একটা ফোন দেয়। ফোন রিং হওয়ার সাথে সাথেই ওপাশের ব্যক্তিটা ফোন তুলে। হয়তো এতক্ষণ তন্ময়ের অপেক্ষাতেই ছিল আমি আসছি, সব ঠিক কর। বলে সে অপর পাশের কোনো কথা না শুনে ফোনটা কেটে দিল। নেহাল ফোনটা রেখে হতাশার দম ছেড়ে বিড়বিড় করে। বেড়া জব্বর গার্তেরা। তানিশের মনে আবারও মেঘের হানা দিয়েছে, কারণ তার আজ পড়া নেই। আর তার তো পড়া না থাকলেই মন খারাপ হয়। সে মন ঠিক করতে তাদের বাসার উপর দোতলাতে গেল। সেখানে গিয়ে তার মন খারাপ কমার বদলে আরও যেন বেড়ে গেল। তহিমা আপুর বিয়ে, সেই নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু সে তো বিয়েতে মজা করতে পারবে না। তার মা তো তাকে বিয়ে অ্যাটেন্ডই করতে দেবে না, বলবে সামনে পরীক্ষা। অথচ আপুর বিয়ে নিয়ে কতই না প্ল্যান ছিল তার। সে কিছুক্ষণ ওদের সাথে আলাপ করে ওদের আলাপ থেকে আবার বাসায় চলে আসে। সময় যাচ্ছে না। এদিকে বাবাও নেই, আবারও চলে গেছে। তাই সে ফুয়াদের ঘরে গেল। সে আপাতত অঙ্ক মেলাতে ব্যস্ত। তানিশা যেতে সে তানিশার উদ্দেশ্যেই বলল, আপু, অঙ্কটা একটু মিলিয়ে দাও, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কিছুতেই মিলছে না। তানিশা তার পাশে বসে খাতাটা নিয়ে অঙ্ক মেলাতে থাকে এবং তাকে পুরো অঙ্ক বুঝিয়ে দেয়। পড়াশোনা শেষে সে আর ভাই মিলে টিভি দেখতে দেখতে খায়। এরপর দুজনেই ঘুমাতে চলে যায়। তন্ময়ের বাবা দীর্ঘ সময় চিন্তা ভাবনার পর অবশেষে বাধ্য হয়ে বড় দাদাকে ফোন লাগালেন। এত রাতে ছোট ভাইয়ের ফোন পেয়ে দীননাথ বাবু একটু অবাকই হলেন। তিনি ফোন ধরতেই তন্ময়ের বাবা তাকে অভিবাদন জানালেন। প্রণাম দাদা ঠাকুর। প্রমাণ? তা এত রাতে ফোন দিলি যে? বড়দা, বড্ড বিপদে পড়েছি, কিছুতে বুঝতে পারছি না কি থেকে কি করব। আপনি এখন একমাত্র ভরসা। এত বিচলিত না হয়ে সমস্যাটা বল। বড়দা, সমস্যাটা তন্ময়কে নিয়ে। তন্ময়কে নিয়ে? সে আবার কি করলো? তন্ময়ের বাবা করুণানন্দ কণ্ঠে উত্তর দিলেন, জানি না বড়দা, আমার মাথায় কিছু আসছে না। ছেলেটার মাথায় কি সব যে ভূত উঠেছে, বলছে কিনা সে আমাদের ধর্ম ত্যাগ করবে, কিছুতেই আমাদের ধর্মে থাকবে না। জানো বড়দা, আমি আজকে জীবনের প্রথম ওকে মারতে গিয়েছি, তবু সে জেদ ধরে আছে। শেষ পর্যন্ত তাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু আমি চাই না আমার একমাত্র ছেলেটাকে হারাতে। কিছু করুন বড়দা, আমি আমার গোপালকে চাই। দীননাথ বাবু ভাইকে সান্ত্বনা দিলেন। চিন্তা করো না, গোলাপকে আমি বোঝাবো এবং ওকে সঠিক পথে আনবো। ঠাকুরের উপর ভরসা রাখো, তিনি সব ঠিক করে দেবেন। এখন রাখছি, কেমন? জয় রাধে। জয় রাধে। তানিশার রুমে এসে সময় দেখে রাত 1টা বেজেছে। সে চুলগুলো হাত খোপা করে বারান্দায় যেয়ে দাঁড়ায়। নীল আকাশে আজ তারা নেই, কেমন চারপাশে অন্ধকারে ঘেরা। সে আনমনে রেলিংয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে উত্তরের হাওয়া উপভোগ করতে থাকে। এইদিকে তাকে দেখে নিচে একজন নিজের বুকের মধ্যে চলা সারাদিনের উথাল পাথাল ঝড়ের তাণ্ডব কমাচ্ছে। বন্ধ চোখের মায়াবিনীকে দেখে সে তার সারাদিনের শত দুশ্চিন্তা ক্লান্তি যেন এক নিমিষেই ভুলে গেল। সে চাতক পাখি নিয়ে তানিশার দিকে চেয়ে রয়, আর মনে তার ভিতর থেকেই বেরিয়ে আসে, খেলনাকে ত্যাগ করি সব, সে মনে করে পর। বুঝবো কবে সে আমারে জড়াইয়া লইব তার বুকেতে, সেদিন থাকবো চুপটি করে প্রেম পেয়াসার মন কোন জুইরা। তন্ময়ের মাথায় আগুন জ্বলছে। তার ইচ্ছে করছে সবকিছু শেষ করে দিতে। এতটা আগলে রাখার পরও কিভাবে তার মায়াবিনীকে কেউ হুমকি দিতে পারে? কিভাবে? তন্ময় আবার ভয়েস রেকর্ডার অন করলো। শুভর বলা প্রত্যেকটা কথা তার গায়ে কাটার মতো বিচ্ছে। ছেলেটা কত বড় কলিজা! সে তন্ময়ের জিনিসের হাত দেয়, তন্ময়ের মায়াভিনীকে তুলে নেওয়ার হুমকি দেয়। কত বড় সাহস তার!
তন্ময় সেদিন তানিশার বাসা থেকে বের হয়েই সে তার একটা বন্ধুকে বলেছিল তানিশার ফোন নাম্বার ট্র্যাক করতে। গত 24 ঘন্টার কল লিস্ট বের করে প্রত্যেকটা কলারের রেকর্ডিং বের করে তাকে পাঠিয়ে দিতে বলে। গতকাল তার বন্ধু তাকে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু বাসার ঝামেলার কারণে সেদিন আর খেয়ালে করতে পারিনি। তাই আজ সকালে ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা নাম্বারের রেকর্ডিং খুব মনোযোগ দিয়ে শুনছিল। অবশেষে শুভর রেকর্ডিং বাজতে তন্ময় বোঝা হয়ে যায় কেন তার মায়াবিনীর ওই দিন মন খারাপ ছিল। সে খুব মনোযোগের সাথে শুভর বলা প্রত্যেকটা কথাই শুনে। এরপর থেকে তার শরীরে জ্বালা শুরু হয়ে গেছে, আর হাত নিষ্পিস করছে শুভকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তাই ফোনটা পকেটে ঢুকেই নিহালকে বলে বেরিয়ে পড়তে। তন্ময় একটা বেসের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে। এই বেসে শুভর ক্লাস নেই। শুভর ক্লাস শেষ করে বাড়ির রাস্তা ধরে হঠাৎ কারো ডাকে সে পিছনে করে। পিছনে তন্ময়কে দেখে সে শ্রদ্ধার সাথে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। পরক্ষণ এসে জিভ কাটে, তন্ময় তো হিন্দু। সরি ভাইয়া। না, ইটস ওকে। আচ্ছা, তোমাদের কি এখন কোনো কাজ আছে? না, না তেমন কোনো কাজ নেই। কিন্তু কেন ভাইয়া? তেমন কিছু না, একটু দরকারি কথা ছিল তোমার সাথে। বলুন ভাইয়া। না, এখানে নয়, অন্য কোথাও গিয়ে বসি। আচ্ছা চলুন ভাইয়া। তন্ময় শুভকে নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে। সেখানের লোক সমাগম খুবই অল্প। আরেকবার তীক্ষ্ণ চোখে আশপাশটা পর্যবেক্ষণ করে নেয় সে। এর মধ্যে শুভ বলে ওঠে। ভাইয়া বলুন। তন্ময় উল্টে ঘুরেছিল। সে কোনো উত্তর না দিয়ে শুভর দিকে ঘুরে তাকে পরপর 4টা থাপ্পড় মারে। শক্ত হাতের থাবায় শুভর গাল ফুলে লাল হয়ে যায়। তার মাথা ঘুরে সে নিচে পড়ে যায়। তন্ময় বসা অবস্থায় তার শার্টের কলার ধরে তার গালে আরো কয়টা থাপড় বসায়। শুভ কিছুই বুঝতে পারছে না। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মাথায় আসছে না ভাই কেন তাকে মারছে। সে যে কথা বলবে তাও সম্ভব হচ্ছে না। গালের ব্যথার কারণে সে গলা থেকে একটা বাক্য বের করতে পারছে না। তন্ময় নিজের মাথার চুলগুলো টেনে শুভর মুখ চেপে ধরে হিস হিস করে বলে। তোমার নিশ্চয় মনে হচ্ছে তোমাকে শুধু শুধু কেন মারছি। শুভ কোনো মতে তার মাথা নাড়ায়। তন্ময় তার গালে আরেকটা থাপড় মেরেই বলল। তোর দুঃসাহসিকতার জন্য তোকে আজ আমার হাতে মার খেতে হচ্ছে। এত সাহস কি করে হয় তানিশার মতো ভদ্র মেয়েকে হুমকি দেওয়ার? তোর সাহসটা কিভাবে হয় ওকে তুলে নিয়ে যেতে চাওয়ার? তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? তোর জন্য তোর কোনো আইডিয়া আছে যে কার জিনিসে হাত দিয়েছিস? তুই তন্ময়ের অনেক যত্নে আগলে রাখা সম্পদে হাত দিয়েছিস। শুনে রাখ, ও এই তন্ময়ের মায়াবিনী, তন্ময়ের সম্পদ, তন্ময়ের সবকিছু। তুই সেই তন্ময়ের মানুষটাকে হুমকি দিয়েছিস। তোর সাহস তো কম নয়। আজ তোকে আমি এমন শিক্ষা দিব যে জীবনে আর কোনো মেয়েকে হুমকি দেওয়া তো দূরের কথা, তুই তার আগে 10 বার ভাববি। তানিশা রুমে বসে আর্ট করছিল। পড়াশোনার চাপে ওই দিন অর্ধেক একটা রেখে দিতে হয়েছিল তার প্রিয় মানুষটার ছবি। তাই আজ সেটাই শেষ করতে বসেছে। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। সে প্রথমে আনোর নাম্বার দেখে ফোনটা ধরে না, কিন্তু একই নাম্বার থেকে পরপর কয়েকবার ফোন আসায় সে বাধ্য হয়ে ফোনটা ধরে। ফোন ধরার সাথে সাথেই অপর পাশে শুভর গলা শুনে তার মেজাজ বিগড়ে যায়। সে ফোনটা কাটবে তার আগে শুভ ভেজা গলায় বলে। তানিশা, তুমি আমার ছোট বোন। আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই সেদিনের জন্য দুঃখিত বোন। আমি ইচ্ছে করে ওসব করিনি। তুমি প্লিজ ওগুলো নিয়ে মাইন্ড করো না। আমাকে ক্ষমা করো বোন। তানিশা দায় ছাড়া ভাবে বলল। আপনার নাটক শেষ, এবার আমি ফোনটা রাখি। তানিশার উত্তরে শুভ আরো উত্তেজিত হয়ে বলে উঠল। ক্ষমা করো। তানিশা প্লিজ ফোন কেটো না। আর আমাকে ক্ষমা করে দাও তানিশা। প্লিজ, তুমি আমার ছোট বোন। আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করো প্লিজ। তানিশা এবার বিরক্ত হয়। এবার খেপাটি গলায় বলে। সমস্যা কি আপনার? এই ভর সন্ধ্যাবেলা কি নাটক শুরু করেছেন শুনি? নিজে একবার হুমকি দিবেন, আবার নিজে এখন ক্ষমা চাইছেন। বেশ ইন্টারেস্টিং। এত নাটক কিভাবে করতে পারেন বলুন তো, বলুন না। তানিশা, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলো, যা ইচ্ছে তাই মনে করো। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা করতে না চাও তাহলে আমি তোমার বাসায় যে দরকার হলে তোমার পায়ে ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইবো। দয়া করে বোন ক্ষমা করো প্লিজ, ক্ষমা করো প্লিজ। তানিশা সত্যি এবার চরম বিরক্ত হয়। সে কর্ণমতে ধার সায় ভাবে উত্তর দেয়। হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মনে রাখবেন আপনার জন্য আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই নেই। তো
দয়া করে আর কোনো দিন যেন আমাকে ফোন দিতে না দেখি। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তানিশা ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। শুভর হঠাৎ করা কাজটা তার মাথায় ঢুকলো না। সে সেসব দিকে পাত্তা না দিয়ে আবার নিজের কাছে মনোযোগ দেয়। সাগরিকা নেহাল আজ ঘুরতে বেরিয়েছে। মেয়েটা ধীরে ধীরে ঠিক হচ্ছে, আবার স্বাভাবিক হচ্ছে। তারা একটা পার্কে ঢুকলো। এখানে নানান বয়সের ছেলে মেয়ে ঘোরাফেরা করছে। নেহাল বাদাম ওয়ালার থেকে বাদাম এনে একটা ভালো জায়গা দেখে সেখানে গিয়ে বসলো। সাগরিকা চুপচাপ আশেপাশে প্রকৃতি অনুভব করছে। সেও নেহালের পাশেই বসলো। এখানে এক এক করে বাদাম ছিলে সাগরিকাকে দিচ্ছে এবং সাগরিকা খাচ্ছে। বাদাম খেতে খেতে সে সাগরিকাকে উদ্দেশ্য করেই বলে, কিরে, জায়গাটা পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। ভালো। এরই মধ্যে তাদের আর কোনো কথাই হয় না। দুজনে প্রকৃতির বিলাসে মত্ত হয়ে পড়ে। বাদাম খাওয়া শেষে তারা হাঁটতে শুরু করে। চারিদিকে কাঠগোলাপের বিশাল গাছ। নেহাল লাফিয়ে এক থকা গোলাপি রঙের কাঠগোলাপ ছিঁড়ে ফেলে। এতে সাগরিকা কপট রেগে ওঠে। সমস্যা কি তোমার? ফুলগুলো অযথা ছিঁড়লে কেন? তুমি জানো না গাছের ফুল গাছেই মানায়? নেহালের মাঝে কোনো রকম উত্তাপে দেখা যায় না, বরং সেই ডনকার ভাব নিয়ে বলে উঠল, এত জানাজানির কিছুই নেই। আমি যা জানি তাতেই হবে। আমার জানা মতে যেখানে ফুলের সৌন্দর্যতা সেখানেই সেটিকে রাখতে হয়। সাগরিকা ভুরু কুঁচকে বলে। দাঁড়া, দেখাচ্ছি। বলে সে সাগরিকার পেছন থেকে চলে গেল। এরপর তার খোপার মাঝে ফুলগুলো গুজে দিতে দিতেই বলল, আমার কাছে ফুলের সৌন্দর্য নারীর খোপার বাজে, তাই তোর খোপায় গুজে দিলাম। এখন চল, সন্ধ্যে হয়ে যাচ্ছে। বলে নেহাল আগে আগে হাঁটতে শুরু করে। আর নিহারিকা নিজের খোপার মাঝে জড়িয়ে থাকা কাঠগোলাপগুলোকে শুয়ে নাম না জানা অনুভূতি অনুভব করে। তবে কি সে আবার প্রেমে পড়তে চলেছে? তন্ময়ের ভার্সিটির আজ উৎসব মুখর। ফাইনাল ইয়ারদের রেজাল্ট পাবলিশ করা হবে আজ। মাননীয় প্রধানমন্ত্রী আজ নিজে ফার্স্ট ক্লাস স্টুডেন্টদের গ্রেটিস দেবে। তন্ময়রা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। তাদের আজ রেজাল্ট তাদের দেখে বোঝাই যাচ্ছে না। হাসি ঠাট্টায় তারা আড্ডায় মজেছে। কিছু সময় পর তাদের ডাকা পরে মাননীয় প্রধানমন্ত্রী এসে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা হবে। তন্ময়রা একদম সামনে সারিতে যেয়ে বসলো। নেহাল 36 কোটি ভগবানের নাম জপ করতে করতে মরতে বসেছে। তার অবস্থা দেখে তন্ময় হালকা কাঁধে চাপ মেরে কানে কানে বলে, এত নাম জপে লাভ নেই, যা হওয়ার তা তো আগেই হয়ে গেছে। তো তোর বিখ্যাত কাঁপাকাঁপি অফ কর, নইলে মানুষ তোকে মিগ্র রোগী ভেবে সিট রুমে দিয়ে আসবে। নেহাল তন্ময়ের কথায় তেমন একটা পাত্তা দিল না। সে নিজ মনে নাম জপেই যাচ্ছে। এইদিকে শিক্ষা ফলাফল প্রকাশ করেছে। সে অনুযায়ী সব স্টুডেন্টরা একে একে এসে তাদের সার্টিফিকেট মেডেল নিয়ে যাচ্ছে। এবার ফার্স্ট স্কলারদের পালা। প্রথম নামটা আসলো থার্ড স্কলারের। এরপর সেকেন্ড স্কলারের সময় নেহালের নাম বলা হলো। নেহাল নিজের নাম শুনে অতিরিক্ত উত্তেজনায় চিল্লিয়ে উঠল। তন্ময়ের কাণ্ড দেখে হেসে ওঠে। এরপর টিপ্পানি কাটে। আরে রিল্যাক্স ব্রো, ভার্সিটি পাস করেছিস, বিশেষ নয়। চুপ শালা, আউল ফাউল কথা না বলে একটু ভালোভাবে আনন্দ করতে দে। এইদিকে ফার্স্ট স্কলারের নাম বলতে যেও টিচার 2 বার করে সেটা দেখেন। তারপর তিনি পুরোপুরি শিওর হয়ে গলা পরিষ্কার করে নেন। চোখে মুখে হাসি ফুটিয়ে উচ্ছ্বসিত কণ্ঠেই বললেন, বুটেক্সের ইতিহাসে বিগত 10 বছরের রেকর্ড ব্রেক করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তন্ময় সরকার। আনবিলিভেবল, সত্যি অবিশ্বাস্য। ফাউট অফ ইউ তন্ময়, ফাউট অফ ইউ। নেহালের চেয়াল বুঝে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তার প্রাণপ্রিয় বন্ধুকে পর্যবেক্ষণ করছে। কিরে ভাই, কি করে ভাই, কি করে? যে ছেলে সারাদিন কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত থাকে সে কি করে ফার্স্ট ক্লাস হয়? কি করে? এরপর সে নিজেই নিজের মনকে বুঝে। এটা তন্ময়, অন্য কেউ নয়। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। হি ইজ ডিফারেন্ট গাই। তন্ময়কে ঘিরে তন্ময়ের বন্ধুরা উল্লাসে মেতে ওঠে। সে সবাইকে বুঝিয়ে আস্তে ধীরে স্টেজে উঠে পড়ে। তাকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি দুজনেই ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়। এখানে একটা বড় কোম্পানিতে তাকে লিড ডিজাইনার হিসেবে জয়েন করার জন্য অফার করা হলো। তন্ময় কিছুক্ষণ ভেবে সেখানে তাদের দেওয়া
এগ্রিমেন্ট সাইন করে চাকরিটা কনফার্ম করলো। নেহালকেও ওই একই কোম্পানিতে ডিজাইনার হিসাবে হায়ার করে নিল। দুই বন্ধু তাদের ক্র্যাশ সার্টিফিকেট নিয়ে অন্যান্য বন্ধুদের সাথে বিভিন্ন হ্যাঙ্গেলে ছবি তোলে। এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিজ থেকে তাদের সাথে ছবি তোলে। তন্ময়ের মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, তার বাবার চোখেও খুশির অশ্রু। তারা নেহালের থেকে শুনেছে রেজাল্টের দিন চলে এসেছিল। ছেলের সাফল্য আজ তারা সত্যিই গর্বিত। তাদের ছেলেটা একেবারে হীরের টুকরো, যাতে কোনো ক্ষতি নেই। গর্বে তাদের বুক ফুলে উঠেছে বরংবার। তন্ময় সকলের সাথে প্রয়োজনীয় কথা শেষ করে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। তাকে বেরিয়ে যেতে দেখে তন্ময়ের বাবা মাও খুশির গোপনে লুকিয়ে বেরিয়ে যান। তন্ময়ের রেজাল্টের কথা পুরো এলাকা ছড়িয়ে গেছে। সে তার এলাকায় ঢুকতে সবাই তাকে অভিনন্দন জানায়। সে সবার সাথে কুশলাদি বিনিময় করে মসজিদের দিকে হাঁটা ধরে। ইমামও তাকে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানায়। তন্ময় এবার অধৈর্য গলায় ইমামকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আমি আজই শুভ কাজটা করে ফেলতে চাচ্ছি। ইমাম সাহেব কিছুটা হকচকিয়ে যান, পরে নিজেকে ধাতস্থ করে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। আজকেই? তন্ময় স্বাভাবিক উত্তর, জি হুজুর। তুমি যখন প্রস্তুত তো বলো কখন করবে। যদি বলি এখন? তন্ময়ের উত্তরে এবার আর ইমাম সাহেব বিচলিত হন না। তিনি বুঝে গেছেন না ছেলেটা নিজ লক্ষ্যে অবিচল। এখন তো সম্ভব নয়, তুমি এখন অপবিত্র। আগে বাড়ি যাও, ঠিকঠাক গোসল করে পবিত্র হয়ে এসো, এরপর কাজটা শুরু করব। ঠিক আছে হুজুর, আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসছি। আপনি কোথাও যায়েন না, আমি এই যাব এই আসবো। বলে তন্ময় রিকশা ডেকে উঠে পড়ে। ইমাম সাহেব তার তাড়াহুড়া দেখে আলতো হাসলেন। এরপর তিনি মসজিদের ভিতরে গিয়ে সব ব্যবস্থা করতে শুরু করলেন। তন্ময় আধা ঘন্টা বললেও 20 মিনিটের মধ্যে মসজিদে হাজির হয়। পরনে তার শুভ্র পাঞ্জাবি পায়জামা, তাকে একদম শুভ্র রাজপুত্রের মতোই লাগছে, যার সারা গায়ে স্নিগ্ধতায় ছড়াছড়ি। তাকে দেখে হুজুর অস্পষ্ট সুরে মাশাল্লাহ বলে উঠলেন। এরপর তিনি তাকে ভিতরে ঢুকে বললেন, তাকে অজু করিয়ে নিজ হাতে টুপি পরিয়ে নিজের পাশে বসালেন। তারপর তিনি তন্ময়কে কালেমা পড়তে বললেন। তন্ময় হুজুরের বলা কালেমাটা ঠিকভাবেই পড়ল। 3 বার পড়ার পর হুজুর তার সারা গায়ে ফু দিয়ে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলেন। তন্ময়ও ওনার দেখা দেখি উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করল। এরপর সে হুজুরের থেকে আরও দিক নির্দেশনা নিয়ে বাড়ির পথে রওনা হলো। তন্ময় যাওয়ার দিকে যেয়ে হুজুর উপরওয়ালার নিকট ফরিয়াদ করলেন, ওপরওয়ালা, তুমি ছেলেটাকে দেখে রেখো, তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো, তোমার ওপর রহমত বর্ষণ করো, আমিন। তন্ময় তানিশাকে পড়াতে এসে দেখে টেবিলের উপর একটা বক্স রাখা আর কিছু টিউলিপ দিয়ে বানানো বুকে রাখা। তন্ময় সেদিকে চেয়ে নিজের জায়গায় বসলো। কিছু সময় পর তানিশা এলো। তানিশা আজ নিজ থেকেই সব পড়া দিচ্ছে। তার মাঝে এমন যে এক উত্তেজনা কাজ করছে, তন্ময় তার দিকে কিছুক্ষণ চেয়ে তানিশাকে উদ্দেশ্য করে কিছু বলবে বলে মুখ খুলতেই তানিশার রিনরিনি কণ্ঠে ভেসে আসে, স্যার। তন্ময় তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে গম্ভীর স্বরে উত্তর দেয়। কি বলো, কোনো সমস্যা? তানিশা কিছুক্ষণ ইতস্তত করে টেবিলের কোণায় রাখা বুকে আর বক্সটায় তন্ময়ের দিকে এগিয়ে দেয়। এরপর কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, স্যার, এই গিফটটা আম্মু আপনাকে আপনার রেজাল্টের জন্য দিয়েছেন। তন্ময় তানিশার কাঁপা কণ্ঠে শুনে আলতো হাসে। এরপর সে কণ্ঠ স্বাভাবিক করে, এগুলো তো কোনো দরকার ছিল না। আন্টি কোথায়? আন্টিকে দেখে আনো। আম্মু তো নেই, সন্ধ্যার পরপরই কোথায় যেন বেরিয়ে গেছে, আর যাওয়ার আগে আমাকে বলেছে আমি যেন আপনাকে গিফটটা দেই। তন্ময় হতাশ নিঃশ্বাস ছাড়ে। এর মধ্যেই তানিশা উৎফুল্ল কণ্ঠ তার কানে ভাসে, খুলে দেখুন না স্যার, পছন্দ হয় কি না। তন্ময় তানিশার হাস্যোজ্জ্বল চেহারার দিকে একবার চেয়ে গিফটটা খুলে। প্যাকেটটা খুলতেই তার সামনে একটা চকচকে ঘড়ি বেরিয়ে আসে। সেই ঘড়িটা হাতে পড়তে পড়তে তানিশাকে উদ্দেশ্য করেই বলে, ঘড়িটা আসলে সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আন্টিকে আমার হয়ে থ্যাঙ্কস বলে দিও। তানিশা উৎফুল্ল ভঙ্গিতে ওপর নিচ মাথা নাড়ায়। এরপর তন্ময় তাকে পড়াতে শুরু করে। পড়ানো শেষ হলে সে তানিশার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যান। তন্ময় যেতে তানিশা নাফিসাকে ফোন দেয়। দোস্ত, প্ল্যান সাকসেসফুল। অপর প্রান্তে নাফিসা নিজের শার্টের কলার ছাকে ভাব নিয়ে বলল, দেখতে হবে না প্ল্যানটা কার। থ্যাংক ইউ রে দোস্ত, আজকে আমি অনেক হ্যাপি, অনেক। এতদিনে জমানো টাকা দিয়ে গিফটটা কিনে
তাকে দিতে পেরে আমি সত্যি অনেক বেশি হ্যাপি, অনেক। নাফিসা তানিশার মনের অবস্থা বুঝতে পেরে মেয়েটা যা ভীষণ খুশি তা তার কণ্ঠে বোঝা যাচ্ছে। সেও তার বান্ধবীর খুশিতে অনেকটাই খুশি। দুই বান্ধবী আরও টুকটাক কথা বলে ফোন রাখে। তানিশা নিজের রুমে গিয়ে নিজ হাতে আঁকানো তন্ময়ের ছবিটার বুকে আঁকড়ে কল্পনা জল্পনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমায়। তন্ময় গলির চায়ের দোকানে দাঁড়িয়ে তানিশার বারান্দার দিকে চেয়ে আলতো হাসে। হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বারান্দার দিকে তাকায়। সে জানে আন্টি তাকে এটা গিফট দেয়নি, বরং তার মায়াবিনী দিয়েছে। মায়াবিনীর মন যে একটু একটু করে গলছে তা দেখে সে সন্তুষ্ট। প্রিয় মানুষটার মনে যে সে জায়গা করে নিতে পারছে এতেই সে মহা খুশি। আচ্ছা, মানুষটা যদি জানতো তার মায়াবিনী শুধু গলেনি বরং গলে পানি হয়ে বইছে, আর তার প্রতিও তার মায়াবিনী এক আকাশ ভালোবাসা পুষে আছে, তাহলে কি মানুষটা আনন্দে পাগল হয়ে যেত? না, নিজের ভালোবাসাকে নিজের করে পেয়ে কি মানুষটা অধিক সুখে বিবশ হয়ে যেত না? হয়তো যেত। সবার উদ্দেশ্যে একটা কথা, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে দয়া করে কেউ গুলিয়ে ফেলবেন না। কিছুদিন পর, আজ তন্ময়ের জবের ফার্স্ট দিন, অর্থাৎ আজ তাদের জয়নিং ডে। তন্ময় রেডি হয়ে ব্রেকফাস্ট তৈরি করে বসে আছে, অথচ নেহালের কোনো পাত্তাই নেই। সে গত 2 ঘন্টা যাবত রেডি হচ্ছে। তন্ময় খাবারগুলো আবার গরম দিতে লাগলো। এই হচ্ছে তন্ময় আরেক গুণ, সে সব ধরনের রান্না করতে পারে। নেহালের বাসায় আসার পর থেকে সে রান্নার দায়িত্ব নিয়েছে। নেহালের অবশ্য ভালোই হয়েছে, রেগুলার বাইরের খাবার খেতে খেতে তার পেটে পিত্তি পড়ে গিয়েছিল। এখন তন্ময়ের বদলতে তা যদি রিকভার হয়। আসলে নেহাল বাংলাদেশে একাই থাকে, তার বাবা মা দুজনেই বাইরে থাকে। তারা কত করেই বলে সেখানে যেতে, কিন্তু নেহাল যেতেই চায় না। তার কথা, সে দেশে কিছুই করবে না। আরো কয়েক মিনিট পর নেহাল আস্তে ধীরে এসে টেবিলে বসতো। তন্ময় খাবার সার্ভ করতে করতে তার উদ্দেশ্য টিম্পানি কাটলো। ওরে রে, বেডি মানুষের শ্বাস অবশেষে তাহলে শেষ হলো। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বন্ধু, আমি বেডি মানুষ নই। বেডি মানুষ না তো তুই তার থেকে অদম। বেডিরা বোধ হয় তোর থেকে কম সময় নেয় তৈরি হতে। আমি উঠে ফ্রেশ হয়ে রেগুলার এক্সারসাইজ করে নাস্তা রেডি করে ফেললাম, আর হালাই এখন পর্যন্ত রেডি হতে পারলো না। আচ্ছা, অফিসে যাচ্ছিস নাকি পাত্রে দেখতে শ্বশুর বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, বলে তন্ময় বেডে বড় কামড় দেয়। নেহাল জুস হাতে নিয়ে ইনোসেন্ট ফেস করে উত্তর দেয়, দোস্ত রাগ করিস না, আজকে তো কাজের সময় দিন। দোস্ত রাগ করিস না, আজকে তো কাজের প্রথম দিন, তাই একটু জোর করে আলাদাভাবে তৈরি হলাম। আমার কপাল খারাপ বুঝলি, তোর মতো বন্ধু পেয়ে আমার সব গেল। চকলেট বই সামনে থাকলে কি এই কার্তিক ঠাকুরের গার্লফ্রেন্ড জুটে? তাই একটু ভাবলাম আজকে যদি একটু অফিসের স্টাফদের মধ্যে কাউকে পাঠাতে পারি। তন্ময় নেহালের কথায় বাঁকা হেসে একবার বলে, ও তাই? আমার জন্য তোর গার্লফ্রেন্ড জুটে না তো কে প্রতিদিন পার্কে মাঠে সাগরিকাকে নিয়ে প্রেম জমাচ্ছে? তন্ময়ের কথায় নেহাল বিষম খায়। তন্ময় তাকে পানি এগিয়ে দেয়। ঠিক আছিস? স্টার্ট না করতে ফিনিশ হয়ে গেলি। নেহাল কোণের মধ্যে নিজেকে সামলে প্রশ্নসূচক দৃষ্টিতে বন্ধুর দিকে চায়। ভাই তুই কেমনে জানলি? তন্ময় চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। আমি জানি যে তুই সাগরিকাকে পছন্দ করিস, শুধু পছন্দ নয় ভালোবাসিস, আর আমি চাই তোরা দুজন এক হ। সো একদিকেই থাক, অন্যদিকে যাওয়ার কথা চিন্তাও করিস না। বলে তন্ময় বাড়ির বাইরে বেরিয়ে যায়। তন্ময় যাওয়ার দিকে চেয়ে নেহাল বলে ওঠে, সর্বজান্তা বন্ধু আমার, কোনো কিছুর থেকে লুকানো যায় না, ওপর আল্লাহই জানে আসলে কি। এরপর সেও বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে এসে সে দেখে তন্ময় হাতে পেপার নিয়ে কি যেন করছে। সে তার পাশে গিয়ে পেপারগুলো হাতে নেয়। পেপারগুলো পড়তেই বুঝে যে তার বন্ধু আজ থেকে পার্মানেন্টলি সরকারি উপাধি সম্পূর্ণরূপ ত্যাগ করে তথা সমগ্র বিশ্বের সামনে ইসলাম ধর্মের মুসলিম নামে খ্যাত হলো। এরপর অফিসের পাঠানো গাড়ি এলে তারা তা করে বেরিয়ে পড়ে। তন্ময়ের অফিস বেশ পছন্দ হয়েছে। তার অফিস টাইম 6টা পর্যন্ত। আজ প্রথম দিন হয় বস তাকে 5টায় ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে বাড়ি ফিরতে ফিরতে তার 8টার উপরে বেজে গেছে। সে এই মাসের শুরুতেই তার সব স্টুডেন্টদের বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র একজনকে বাদে, যাকে সে কোনোদিনও বাদ দিতেই পারবে না। এমনকি সে দিতেও চায় না, বরং তার সাথে বেঁধে রাখতে চায়।
তন্ময় কোনোভাবে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে তানিশার বাসায় চলে গেল। তানিশা পড়ার টেবিলের উপর দুহাত রেখে তার উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হয়তো তন্ময়ের অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তন্ময় তানিশাকে ঘুমোতে দেখে আস্তে করে চেয়ারটা টেনে তানিশার সামনে বরাবর বসলো। তারপর নিজে মাথাটা নিচু করে ঘুমাতে তানিশাকে দেখতে লাগলো। আজ হয়তো সত্যিই তন্ময়ের জন্য লাকি ডে। তা না হলে আজকে কেন সে তার স্লিপিং বিউটিকে এত কাছ থেকে দেখতে পেল। সে তার দু হাত তুলে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করলো। এরপর মাথাটা নিচু করে এক মনে তানিশার দিকে তাকিয়ে রইল। তার চোখের চাহনি বলে দিয়েছে সে কোনো কিছুর প্রতিচ্ছবি খুব মনোযোগ দিয়ে নিজের মনের কোণে আঁকিয়ে নিচ্ছে, যা সে আজীবন মনের কোণে লুকিয়ে রাখবে। মেয়েটাকে ওঠাতে ইচ্ছে করছে না তার, কিন্তু হঠাৎ বাইরে কারো পায়ের শব্দ শুনে সে হালকা আওয়াজে তানিশার নাম ধরে ডাকে। তন্ময়ের কণ্ঠ কানে যেতেই তানিশা হড়বড়িয়ে ওঠে। তার কিছু সময় লাগে নিজের অবস্থা বুঝে নিতে এবং বুঝতেই সে লজ্জায় ভেঙে যায়। এর মধ্যে দরজায় মিস্টার আলমের গলা শোনা যায়। আসবো? আঙ্কেল, আপনি ভিতরে আসুন। শুধু শুধু পারমিশন নেওয়ার কি আছে? না, পড়াচ্ছিলে তো তাই। তাও আঙ্কেল, আপনি গুরুজন মানুষ, আর আপনারই তো ঘর, তাহলে আপনি কেন রুমে ঢুকতে পারমিশন নেবেন? তানিশার বাবা তন্ময়ের কথায় হেসে ওঠেন। ছেলেকে তার এজন্যই বড্ড পছন্দ, কেমন ম্যানারেবল বিহেভিয়ার, কথার কাটটা কত সোজা সাপটা, একদম পারফেক্ট হিউম্যান বিং। তিনি হেসেই বলেন, আচ্ছা বেশ। জি আঙ্কেল। মিস্টার আলম গলায় গম্ভীরতা এনে তন্ময়কে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, তোমার কি তিশাকে পড়াতে অসুবিধা হচ্ছে? হঠাৎ এই প্রশ্ন? না মানে তোমার অফিস টাইম তো 6টা পর্যন্ত, এরপর বাসায় আসতে আসতে 2 ঘন্টা লেগে যায়, আবার তিশাকে পড়াতে আসবে, প্রেশারটাও একটু বেশি হয়ে যায় না তোমার জন্য? যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি অন্য কাউকে ঠিক করে নেব, শুধু শুধু এত প্রেশার নেওয়ার দরকার নেই। না না আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। ওর তো সিলেবাস শেষ, এখন শুধু রিভিশন চলতেছে, তাই প্রেশার হচ্ছে না। আর থ্যাংক ইউ আঙ্কেল আমার দিকটা ভাবার জন্য। কি বলবো বাবা, তুমি তো আমার ছেলের মতোই, তো তোমার দিকটা না ভাবলে হয়? থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা তুমি পড়াও, আমি আসছি। বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। বাবা যেতে তানিশা হাঁপ ছেড়ে বাঁচলেন। ওইদিকে আরো একজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন রাত 2টো বাজে। সাগরিকা ফোন হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এই অসময়ে তার মন খুব করে নেহালের গলার স্বর শুনতে ইচ্ছা করছে। তার মন বলছে নেহালকে কল দিতে, কিন্তু ঠিক বুঝতে পারছে না কি করবে। অবশ্যই অনেক দনমনার পর সে নেহালের নাম্বারে কল লাগায়। তার বুক টিপ টিপ করছে। নেহালকে আদৌ ফোন ধরবে? আর ধরলেও বা সে কি বলবে? কেন ফোন দিয়েছে এত রাতে সে? পরপর 2বার রিং হওয়ার পর যখন নেহাল ফোন ধরে না, তখন সে হতাশ হয়। এরপর ফোন নিয়ে সে রুমে এসে বেডে শুয়ে পড়ে। কেন জানি তার খুব খারাপ লাগছে। মনের কোণে কোথাও অভিমান জমেছে। সাগরিকা বেডের এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। অপরদিকে কেউ একজন ফোন হাতেই বিড়বিড় করে, আর কিছুদিন অপেক্ষা করো প্রিয়সী, খুব শীঘ্রই তোমার এই দীঘল রজনীর সঙ্গী হতে তোমার জীবনে আসছি আমি। অপেক্ষা করো। তোমার মনে যে প্রেমের ফুল ফুটেছে তা আরও মেলতে শুরু করতে করতেই এক আকাশ ভালোবাসা নিয়ে তোমার সামনে হাজির হবো আমি। তখন শুধু গ্রহণ করে নিও সদরে আমায়। দেখবে জীবনের কোনো পরিস্থিতিতেই তোমার হাত ছাড়বো না, সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকবো। আর আমার মনের অপরিসীম ভালোবাসা দিয়ে তোমার আগলে রাখবো। ভালোবাসি প্রেয়সী, বড্ড বেশি ভালোবাসি। ভোর 5টা। তন্ময়ের আজ অফিস নাই। সে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। হজুরের সাথে এইসব বিষয়ে আলোচনার পর সে নিয়মিত কোরআন ও নামাজ পড়া শিখত। ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এবং সপ্তাহে একবার কোরআন পাঠ করে। নামাজ শেষে সে ভাবলো একবার হজুরের সাথে দেখা করে আসা যাক। সপ্তাহে তো হলো হজুরের সাথে দেখা নেই। কাজের চাপে আর সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠেনি। সে দ্রুত ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে রেখে নেহালকে বলে বেরিয়ে পড়ল। সে যখন মসজিদের গলিতে ঢুকবে এমন সময় 10-15 জন লোক তার পথ আটকে ধরল। লোকগুলো তাকে ঘিরে গোল হয়ে দাঁড়ালো। তন্ময় কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে লোকগুলোর কাজকর্ম বোঝার চেষ্টা করছে। এর মধ্যে একজন খাটো করে লোক তন্ময়ের সামনে এসে তার মুখ থেকে সিগারেট বের করে তার মুখের উপর ধোঁয়া ছাড়ে। তন্ময় এত কিছু বলে না,
চুপচাপ সহ্য করে যায়। লোকটা কিছু বলবি তার আগেই তন্ময় তার সামনে বের হওয়া ধোঁয়াগুলো হাত দিয়ে সরাতে সরাতে লোকটাকে উদ্দেশ্য করে বলল, সমস্যা কি আপনাদের? এভাবে অসভ্যের মতো হঠাৎকে খেচোদের মতো ব্যবহার করছেন কেন? খাটো মতো লোকটার মুখ অপমানে থমথমে হয়ে যায়। তাই তার এই দীর্ঘ জীবনে কেউ তাকে খেঁচার সমাধান করেনি। লোকটা নিজের অপমান এড়াতে বিশ্রীর দাঁতগুলো বের করে হাসতে থাকে। তন্ময়ের মনে হয় পেটের ভিতরে সব গুলিয়ে উঠেছে। লোকটার হাসি সত্যিই বিশ্রী। লোকটা তার 32 বাটি দাঁত বের করে উত্তর দেয়, সমস্যা তো আছে একটা, তাও আবার বিরাট সমস্যা, ওই জন্যই তো তোর কাছে আসা। এরপরে লোকটা তন্ময়ের একটু কাছে এসে দাঁড়ায়। তুই নাকি আমাকেও হিন্দু ধর্ম ছাড়বার চাস, কথাটা কি সত্য? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তার মানে কথাটা হত্যা। এই তোর কলিজা কত বড় রে? তুই আমাকেও ধর্মের অপমান করার চাস, আমাকেও ব্রাহ্মণ সমাজের অপমান করস? তোর সাহস তো কম না। তন্ময় লোকটার দিকে এক পা এগিয়ে এসে নিজের মুখটা তার সামনে বরাবর নিয়ে বলে, আমার সাহস বরাবরই একটু বেশি, আর আমার যা ইচ্ছে আমি তাই করি, আর ভবিষ্যতেও করব, পারলে আটকে দেখাস। লোকটা এবার ঠেকে ওঠে, আশেপাশের লোকগুলোর উদ্দেশ্য করে বলে, ওই রমন, ওই খোকন, ওই কাসমো কি, ওই কেস্তব, তোরা খারায় কি দেখস? তোর সামনে তোদের বসের অপমান করতেছে, আমাগর জাতের হেলাফেলা করতেছে, কিছু না কইরা দাঁড়া অসুস কেন? মার হালারি। বলে লোকটা তন্ময়কে খুশি মারতে চায়। তন্ময় লোকটার হাত পিছনের দিকে মুছে ধরে। লোকটা ব্যথায় কুকড়িয়ে ওঠে। এবার অন্য লোকটা একসাথে তন্ময়ের উপর হামলা করে। তন্ময় একা একা সবাইকে ট্যাকল করে, স্কিলিং এর সাথে ফাইট করে সবাইকে হারাতে থাকে। এরপর সে আবার ওই লোকটাকে মাটিতে ফেলে পিছনের দিকে তার দুহাত মুচড়ে ধরে জোর গলায় বলে, ওই শালার পুত, সমস্যা কি তোর? সে কখন থেকে একই কথা বলে চলেছিস যে ধর্ম ছাড়বো। তো শুনে রাখ, আমি তোদের ধর্ম অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি এখন সাচ্চা মুসলিম। আর তোরা কে বে আমার উপর জোর খাটাতে আসিস? সত্যি করে বল তো, কারা তোদের পাঠিয়েছে? বল, কে তোকে পাঠিয়েছে? লোকটা ব্যথায় কোনো উত্তর দিতে পারে না। তন্ময় আবার লোকটার হাত আরো মুচড়ে ধরে চিল্লিয়ে বলে ওঠে, বল, নাহলে কিন্তু তোর এই হাত আর হাতের জায়গা থাকবে না। বল। তন্ময় লোকটাকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে আশেপাশে যে আরো লোক আছে সেগুলোর দিকে তার খেয়ালই ছিল না। যার ফলস্বরূপ পিছন থেকে একটি লোক এসে তার পিঠে স্টিক দিয়ে বাড়ি বসায়। বাড়িটাও পিঠের হাড়ে লাগায়। সে বাঁ পাশে উপুর হয়ে পড়ে যায়। এরপর নিচে থাকা লোকটা ওই লোকটার থেকে স্টিক নিয়ে পরপর 2টা বাড়ি দেয় তন্ময়ের হাতে আর পায়ে। ওই লোকটা তন্ময়ের মাথায় বাড়ি মারবে এমন সময় মসজিদের কিছু লোক রাস্তায় তাদের দেখে দৌড়ে আসে। লোকগুলো ভয়ে পালিয়ে যায়। তন্ময় আশেপাশে সবকিছু অন্ধকার হয়ে আসছে। হাত পায়ের কোনো রেসপন্স সে পাচ্ছে না। মনে হচ্ছে হাত পা আর নেই। সে নিবু নিবু চোখে দেখলো কতগুলো লোক তার দিকে দৌড়ে আসে। এর মধ্যে মসজিদের ইমাম সাহেবও আছেন। সে চোখ খোলা রাখার চেষ্টা করলো কিন্তু পারল না, কারণ তার জ্ঞান হারিয়ে যাচ্ছে। সে জ্ঞান হারাতে হারাতে অস্পষ্ট সরিয়ে তার মায়াবিনীর নাম উচ্চারণ করলো। লোকগুলো পালিয়ে যেয়ে কাকে যেন ফোন দেয়। ওপাশ থেকে ব্যক্তি সাথে সাথে ফোন রিসিভ করে, কি খবর ওইদিকে? বস, খেল খতম। এমন মারামারি করছি মনে হয় না আর ঠিক মতো দাঁড়াতে পারবো। ব্রাভো বস, আমাকে টাকাটা আধা ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বোনাস সহ। ধন্যবাদ বস। ঠিক আছে, এখন তোরা আপাতত কয়েকদিনের জন্য গা ঢাকা দে। বস। দীননাথ বাবু ফোন রাখতেই বাঁকা হাসে। এতদিনের অপেক্ষার পর তিনি কাজটা করতে সফল হয়েছেন। তন্ময়কে তিনি সরিয়ে দিয়েছেন। এখন আর কেউ তার ছেলেদের নিয়ে তুলনা করতে আসবে না। তারাই এখন সব জায়গায় সেরা থাকবে। তিনি পেরেছেন তার পথের কাঁটা উপড়ে ফেলতে পেরেছেন তিনি। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে এলো। আর 7 দিন বাদেই পরীক্ষা শুরু। সকাল থেকেই তানিশের মনটা কেমন জানি আনচান করছে, কিন্তু এই ভোর সন্ধ্যায় তার যেন আরো বিকট রূপ ধারণ করলো। প্রথমে সে মনে করেছিল হয়তো পরীক্ষার জন্য তার এমন হচ্ছে, কিন্তু না, এটা অন্য কিছু। তার কেন জানি খুব কষ্ট হচ্ছে, বুকের মধ্যটা কেমন হাঁসফাঁস করছে। সে বুঝতে পারছে না কেন তার এমন হচ্ছে। মনে হচ্ছে কারো কিছু হয়েছে। সে না কোথাও বসতে পারছে না কিছু করতে পারছে। সব দিকে কেমন তিক্তাক্ত বিরাজ করছে। তার বুকের ভেতরটা কেমন যেন অসহ্য বেদনা ফেটে যাচ্ছে।
সে আর না পেরে বারান্দায় গিয়ে বসে পড়লো। এরপর তন্ময়ের বাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। না, কিছুতেই শান্তি পাচ্ছে না। সে প্রায় ঘন্টাখানিক বারান্দায় কাটিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে 9:30 বাজে। এত দেরি হয়ে গেছে, স্যার কি এসেছে? না, আসেনি। এলে তো আম্মু এতক্ষণে ডাকতো, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা। তিনি না কালকে বলে গেলেন আজকে সাজেশন দিবে, আবার 2 ঘন্টা এক্সট্রাও পড়াবেন। তবে এলেন না কেন? আচ্ছা, আম্মুকে যেয়ে বলবো স্যারকে ফোন দিতে? না থাক, আম্মু যদি কিছু ভাবে। তানিশা ওয়াশরুমে গিয়ে চোখ মুখে পানি দিল। মনের ওজাতন কমাতে সে বই নিয়ে টেবিলে বসলো। একমাত্র এখন পড়াশোনায় তাকে শান্তি দিতে পারবে, এবং হলেও তাই। সে কিছুক্ষণের মাঝে পড়াশোনায় ঢুকে গেল। যতই যাই হোক, সামনে বোর্ড পরীক্ষা, তাকে তো ছাড়ের যোগ্য হতেই হবে। এই চিন্তা নিয়ে সে পড়াশোনা শুরু করলো।